অন্ধ নাকি আপনি? দেখে চলতে পারেন না? আমার সাদা শার্টটার 12টা বাজিয়ে দিলেন। আরে ম্যাডাম, আপনার সাদা শার্টের চিন্তা করছেন? আমার এই দামি চশমাটার যদি স্ক্র্যাচ পড়ে তবে তো আপনার এই ফাইল বিক্রি করে টাকা শোধ করতে হবে। কি বললে? ফাইল বিক্রি করতে হবে? তুমি জানো আমি কে? আমি এই জোনের সিনিয়র ম্যাজিস্ট্রেট অনামিকা চৌধুরী। ও, তার মানে আপনি সেই হিটলার ম্যাডাম। আমি আদিল, আপনার নতুন জুনিয়র। ধাক্কাটা কিন্তু আপনি আগে দিয়েছেন। মোমেন্টাম ফিজিক্স অনুযায়ী দোষ আপনার। ফিজিক্সের গুষ্টি কেলাই, এক্ষুনি আমার চেম্বারে এসো। তোমাকে আজ আমি প্রশাসনিক ফিজিক্স শেখাবো। অনামিকা সিনিয়র ম্যাজিস্ট্রেট অসম্ভব সুন্দরী, কিন্তু মেজাজ সব সময় তুঙ্গে থাকে তার। আর ওদিকে আদিল নতুন জয়েন করা জুনিয়র অফিসার, ফাজিল এবং চঞ্চল। মুখে মুখে তর্ক করা তার শখ। এই কিছুক্ষণ আগেই তিনি দ্রুত পায়ে হাঁটছিলেন। তার হাতে কফি আর কিছু ফাইল ছিল। আদিল কানে হেডফোন লাগিয়ে গান গাইতে গাইতে করিডোর দিয়ে দৌড়ে আসছিল। কর্নারে দুজনের সজোরে ধাক্কা লাগলো। অনামিকার সাদা শার্টে কফি পড়ে গেল আর আদিলের চশমা ছিটকে পড়ল। অনামিকা চিৎকার করে উঠল। আদিল চোখ কচলাতে কচলাতে জবাব দিল, কিন্তু অনামিকা রাগে কাঁপতে থাকলো। সে আদিলকে ডেকে অফিসে পাঠালো। অনামিকা নিজের চেয়ারে বসে ফুঁসছে। আদিল হেলতে দুলতে ভেতরে ঢুকলো এবং বিনা অনুমতিতে চেয়ার টেনে বসে পড়ল। বসতে বলেছি তোমাকে? সিনিয়রের রুমে ঢুকার ম্যানার শেখনি? ম্যানার দিয়ে কি পেট ভরে ম্যাডাম? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে। আর তাছাড়া আপনি তো বললেন শেখাবেন, বসে শিখলে মনোযোগ ভালো থাকে। অনামিকা একটা মোটা ফাইল আদিলের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই ফাইলটা 1 ঘন্টার মধ্যে সামারি করে আনো। যদি একটা কমা বা সেমিকোলনেও ভুল হয় তবে আজ তোমার জয়নিং লেটার আমি ক্যান্সেল করে দেব। আদিল ফাইলটা ধরে নাকে শুকে বলে, ম্যাডাম, ফাইল থেকে পচা গন্ধ বের হচ্ছে। কত বছর ধরে এটা আলমারিতে পড়ছে। আর সামারি তো করবই, কিন্তু বিনিময়ে কি পাবো? 1 কাপ কফি? তবে এবার কিন্তু আমার শার্টে ফেলবেন না। আদিল, গেট আউট অফ মাই অফিস। আদিল সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ক্যান্টিনে বসে মকবুল আর রকির সাথে আড্ডা দিচ্ছে। জলি আপা আর সিরাজ সাহেব পাশের টেবিলে বসে কান খাড়া করে আছেন। মকবুল অফিসের পিয়ন, সে যে সবসময় দুজনের ঝগড়ায় ঘি ঢালে। আর জলি আপা অফিসের বড় আপা, সারাদিন গসিপ আর চা নিয়ে থাকেন। মকবুল ভাই, আপনাদের ম্যাডামের কি মাথায় কোনো স্ক্রু ঢিলা আছে? হুটহাট করে ফাইল ছড়ে কেন? ভাই সাহেব, ম্যাডাম তো ভাগেনি। ওনার কাছে যাওয়ার আগে আমরা সবাই বিসমিল্লাহ পড়ে যাই। আপনি তো জ্যান্ত জমের সাথে পাঙ্গা নিয়েছেন। জলি আপা চায়ের কাপ হাতে নিয়ে এগিয়ে এসে বলে, আরে আদিল, ম্যাডাম কিন্তু আনম্যারিড। ওনার মেজাজ এমন হওয়ার কারণ হয়তো কোনো ছ্যাঁকা টাকা হতে পারে। মিষ্টি কথা। জলিয়াপা ওনাকে তো দেখলেই মনে হয় চিরতা ভেজানো পানি খেয়ে দিন শুরু করেন। ওনার মেজাজ ঠিক করতে হলে একটা বড় শকিং থেরাপি লাগবে। অফিস ছুটি হয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি। অনামিকার গাড়ি নষ্ট হয়ে গেছে। সে সিঁড়ির নিচে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ঘড়ি দেখছে। আদিল তার বাইক নিয়ে সেখান দিয়ে বের হচ্ছিল। কি ম্যাডাম, বাঘিনী কি এখন বৃষ্টিতে ভিজে বিড়াল হয়ে যাবে? লিফট লাগবে নাকি? তোমার ওই ভাঙা বাইকে আমি উঠবো? তার চেয়ে ভিজে বাসায় যাওয়া ভালো। ভাঙা বাইক? এটা স্পোর্টস বাইক ম্যাডাম, উঠলে তো নামতে চাইবেন না। আর হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনার ওই ম্যাজিস্ট্রেটের মেকআপ ধুয়ে যাবে। তখন কিন্তু আসল চেহারাটা বের হয়ে পড়বে। অনামিকা রাগে বাইকের পেছনে উঠে বসে। বেশি কথা বলবে না, চলো বাসার সামনে ড্রপ করে দেবে। আর খবরদার, বাইক জোরে চালাবে না। আদিল হুট করে ব্রেক কষল। অনামিকা টাল সামলাতে না পেরে আদিলের পিঠের উপর আছড়ে পড়ল। অনামিকার ভিজে চুলের ছাপটা আদিলের মুখে লাগলো। এক মুহূর্তের জন্যে দুজনের কথা থেমে গেল। ম্যাডাম, ব্রেক কষলে কিন্তু একটু জড়িয়ে ধরা যায়, ওটা অপরাধ না। আপনার সিট বেল্ট তো আমি না। আদিল, তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। গাড়ি চালাও বলছি। বাসায় ফিরে আদিল তার দোস্ত রকিকে ফোন দিল। দোস্ত, কাল ম্যাডামের অফিসের চেয়ারে আঠা লাগিয়ে দেব। দেখি ম্যাডাম চেয়ার ছেড়ে কিভাবে বের হন।
আজ আমাকে বাইকে বসিয়ে অনেক শাসন করেছে। সাবধানে করিস দোস্ত, ম্যাজিস্ট্রেট কিন্তু তোকে জেলে ঢোকাবে। জেলে ঢোকালে ওর সাথেই ঢুকবো। জেলখানার লকআপে বসে ঝগড়া করার মজাই আলাদা। সকাল 9টা। অনামিকা চৌধুরী তার কেবিন আর অফিসের করিডোর কাঁপিয়ে ঢুকছেন। তার পরনে আজ কড়া স্ত্রী করা আকাশি রঙের শাড়ি, চোখে চশমা। অফিসের সবাই জানে আজ কোনো গুরুত্বপূর্ণ কেসের ফাইল রেডি করার কথা। অন্যদিকে আদিল আজ একটু বেশি আগে অফিসে পৌঁছিয়েছে। তার হাতে একটা ছোট টিউব, সুপার স্ট্রং গ্লু। আদিল চুপি চুপি অনামিকার চেম্বারে ঢুকে তার দামি রিভলভিং চেয়ারের কুশনে আঠার একটা আস্ত স্তর লাগিয়ে দিল। ঠিক তখনই অনামিকা ঢুকছে দেখে সে দ্রুত ফাইল নিয়ে পড়ার ভান করলো। অনামিকা রুমে ঢুকে চেঁচিয়ে ওঠে, আদিল, তুমি এত সকালে আমার রুমে কি করছো? আবার কোনো ফোন দিয়ে আসছো না তো? আদিল খুব নিরীহ মুখে বলে, ম্যাডাম, আপনি সবসময় আমাকে সন্দেহ করেন। আমি তো জাস্ট আপনার কালকের দেওয়া ফাইলটা মুখস্থ করছিলাম। ভাবলাম সিনিয়র ম্যাডামকে ইমপ্রেস করি। অনামিকা সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ইমপ্রেস করতে হবে না, যাও নিজের টেবিলে গিয়ে বসো। আর মকবুলকে বলো আমার কফি আনতে। অনামিকা আয়েশ করে তার চেয়ারে বসলেন। আদিল দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে কাউন্টডাউন শুরু করলো। 5, 4, 3, 2, 1। অনামিকা কাজ শুরু করতে গিয়ে একটু নড়াচড়া করতেই বুঝলেন কিছু একটা গড়বড়। আদিল, আদিল, এদিকে এসো। আমার চেয়ারে কি লাগিয়েছো তুমি? আদিল ভেতরে ঢুকে আকাশ থেকে পড়ার ভান করে। কি হয়েছে ম্যাডাম? আপনি এমনভাবে চিৎকার করছেন যেন চেয়ারে বাঘ বসে আছে। অনামিকা ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে, আমি উঠতে পারছি না আদিল, আমার শাড়ি চেয়ারের সাথে আটকে গেছে। তুমি কি এখানে আঠা লাগিয়েছো? শয়তান ছেলে, এক্ষুনি মকবুলকে ডাকো। আরে না না, মকবুলকে ডাকলে তো পুরো অফিস জেনে যাবে যে সিনিয়র ম্যাডাম চেয়ারের মায়ার টানে আটকে গেছেন। আমি সাহায্য করছি। আদিল অনামিকার পেছনে গিয়ে শাড়িটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনামিকার রাগে চলছেন। আদিলের হাত অনামিকার পিঠে আর কোমরে লাগছে বারবার। অনামিকা শিউরে উঠলেন। আদিল সাবধান, শাড়িটা ছিঁড়ে না যায়। আর তুমি এভাবে হাত দিচ্ছ কেন? আদিল একটু নিচু হয়ে অনামিকার কানের কাছে এসে বলে, হাত না দিলে ছাড়াবো কিভাবে ম্যাডাম? আপনার এই দামি কাতান শাড়িটা তো আপনার ইগোর মতো শক্ত হয়ে আটকে আছে। একটু নড়ুন তো। অনামিকা হুট করে নড়তে গিয়ে আদিলের খুব কাছে চলে আসলেন। আদিলের নিঃশ্বাসের উষ্ণতা অনামিকার ঘাড়ের কাছে লাগছে। এক মুহূর্তের জন্য অনামিকা তার সব রাগ ভুলে গেলেন। আদিলের হাতের স্পর্শে তার শরীরে এক অদ্ভুত কম্পন শুরু হলো। আদিলও একটু থমকে গেল। অনামিকার গায়ের মিষ্টি পারফিউমের গন্ধে তার মাথা ঝিমঝিম করছে। অনেক কষ্টে শাড়িটা ছাড়ানো হলো, কিন্তু অনামিকার শাড়ির আঁচলের এক কোণা চেয়ারেই রয়ে গেল। অনামিকা রাগে কাঁপতে কাঁপতে ডেস্ক থেকে একটা ফাইল খুঁজতে লাগলেন, কিন্তু ফাইলটা উধাও। আদিল, আমার ইম্পর্ট্যান্ট ফাইলটা কোথায়? ওই যে নীল কভারের ফাইলটা। কোন ফাইল? ও, ওই যেটাতে আপনি কাল আমাকে বকা দিয়েছিলেন। ওটা তো আমি সিরাজ সাহেবের কাছে দিয়ে এসেছি। আপনি তো বলেছিলেন ওটা চেক করতে। মিথ্যা কথা, আমি ওটা চেক করতে বলিনি। মকবুল, মকবুল, এদিকে এসো। মকবুল হাতে ঝাড়ু নিয়ে ঘরে ঢুকলো, সাথে শাইলাও এসেছে। ম্যাম, হুকুম করেন। আদিল ভাই কি আবার কোনো কাণ্ড করেছে? ওনার পকেট চেক করব? আরে মকবুল ভাই, ম্যাডাম ফাইল হারিয়েছেন, এখন কি আমাকে অ্যারেস্ট করবেন নাকি? ম্যাডাম, আদিল ভাইকে তো দেখলাম ফাইলটা নিয়ে করিডোরের দৌড়াতে। উনি মনে হয় ওটা কোথাও লুকিয়ে রেখেছেন। আদিল, ফাইল দাও বলছি, না হলে আমি এক্ষুনি পুলিশের এএসপিকে ফোন করব। এটা সরকারি নথি চুরির মামলা হবে। দিন না ফোন। এসপি সাহেবকে বলবো যে ম্যাডাম চেয়ারে আঠা লাগিয়ে বসে থাকেন, তাই আমি ফাইল নিয়ে সেবা করেছি। উপরে আদিল ক্যান্টিনে বসে পকোড়া খাচ্ছে। জলিয়াপা আর সিরাজ সাহেব পাশের টেবিলে বসে ফিসফিস করছেন। বুঝলেন সিরাজ সাহেব, আদিল ছোকরা কিন্তু অনামিকার পিছে ভালোই লেগেছে। আজ তো শুনলাম অনামিকার শাড়ি ছাড়াতে গিয়ে সে ম্যাডামকে জড়িয়ে ধরেছিল। আরে বলেন কি, এ তো খোল করে কাল ম্যাজিস্ট্রেট ম্যাডামকে জড়িয়ে ধরা, এর শাস্তি তো কঠিন, জেল। আরে জলিয়াপা, জড়িয়ে ধরিনি তো, জাস্ট প্রফেশনাল হেল্প করেছি। ম্যাডাম তো নড়তেই পারছিলেন না, আপনারাও না।
আদিল পালা, অনামিকা ম্যাডাম তোর বাইকের চাবি সিজ করেছেন, বলছেন ওটা বাজেয়াপ্ত করা হয়েছে। কি? আমার স্বাদের বাইক? দাঁড়াও ম্যাডাম, এবার আমি তোমার লিফটে তালা না লাগালে আমার নাম আদিল না। অফিস ছুটি হওয়ার সময় অনামিকা লিফটে উঠেছেন। আদিল দৌড়ে লিফটে ঢুকলো। আদিল চায় লিফটে অনামিকার সাথে ঝগড়া করে চাবি উদ্ধার করতে, কিন্তু বিধিবাম লিফট মাঝপথে আটকে গেল। আদিল, তুমি লিফটে কেন? আর এটা থামলো কেন? আদিল লিফটের প্যানেলে ঘুষি মারতে মারতে বলে, আমি কি জানি, আপনার এই অফিসের লিফট তো আপনার মেজাজের মতো, যখন তখন বিগড়ে যায়। এখন বসে থাকুন আমার সাথে। অনামিকা অন্ধকারে ভয় পায়। আদিল, লাইট নিভে গেল কেন? আমার খুব দম বন্ধ লাগছে। আদিল, কোথাও যেও না। অনামিকা অন্ধকারে হাতড়াতে হাতড়াতে আদিলের হাত ধরে ফেললো। তার হাত কাঁপছে। আদিল বুঝলো ম্যাডাম ভয় পাচ্ছেন। সে তার রাগ ভুলে অনামিকার কাঁধে হাত রাখলো। আরে ভয় পাবেন না, আমি আছি তো। আপনি তো বাঘিনী, অন্ধকারে ভয় পান কেন? অনামিকা আদিলের বুকের সাথে মিশে গিয়ে বলে, আদিল চুপ করো, আমাকে শক্ত করে ধরো, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আদিল অনামিকাকে চাপটে ধরলো। অন্ধকারের মাঝে অনামিকার উষ্ণ নিঃশ্বাস আদিলের গলায় লাগছে। আদিল অনুভব করতে পারছে অনামিকার বুকের ধুকপুকানি। আদিল ধীরে ধীরে অনামিকার মাথায় হাত বুলাতে লাগলো। অনামিকা যেন ওই মুহূর্তে তার জুনিয়রকে নয়, বরং একজন আশ্রয়কে খুঁজে পেল। আদিল নিচু হয়ে অনামিকার কপালে একটা হালকা চুমু খেয়ে ফেলল। অনামিকা চুমুর স্পর্শে থমকে গিয়ে বলে, আদিল, তুমি এটা কি করলে? তুমি জানো এটা কত বড় অপরাধ? অন্ধকারে অপরাধ পূর্ণ দেখা যায় না ম্যাডাম, আমি তো জাস্ট আপনার ভয় কমানোর চেষ্টা করছি। ঠিক তখনই লিফট চলতে শুরু করলো আর লাইট জ্বলে উঠলো। অনামিকা চট করে আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে চুল ঠিক করতে লাগলেন। তার বুক তখন লজ্জায় আপেল হয়ে আছে। রাত 11টা। আদিল বাসায় বসে নিজের বাইকের চাবির কথা ভাবছে। সে অনামিকাকে ফোন দিল। হ্যালো ম্যাডাম, আমার বাইকের চাবিটা ফেরত দেবেন, নাকি ওটা দিয়ে আপনার ঘরের তালা খুলবেন? বেয়াদব, চাবি দেব না। ওটা এখন আমার কাছে নিরাপদ। আর লিফটে যা করেছো তার জন্য কাল তোমার শোকজ লেটার রেডি থাকবে। শোকজ দেবেন? ঠিক আছে, তবে কাল থেকে আপনাকে অফিসে হেঁটে যেতে হবে, কারণ আপনার গাড়ির টায়ারের হাওয়া আমি আজ বিকালেই বের করে দিয়েছি। আদিল, আমি তোমাকে জেল খাটাবো। তুমি জানো না আমি কে? জানি তো, আপনি আমার সেই সিনিয়র ম্যাডাম, যিনি অন্ধকারে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। গুড নাইট। সকালবেলা অনামিকা ম্যাডামের মুড অফ, কারণ আদিল তার গাড়ির চাকা থেকে হাওয়া বের করে দিয়েছে। অনামিকা ঠিক করলেন আজ অফিস হবে আদিলের বাসায়। তিনি ম্যাজিস্ট্রেট পাওয়ার ব্যবহার করে আদিলের বাড়িতে হোম ইনভেস্টিগেশন করতে যাবেন। কিন্তু তিনি জানতেন না আদিলের বাসায় যাওয়া মানেই হলো মগের মল্লুকে পা রাখা। সকাল 10টা। অনামিকা তার সরকারি জিপ নিয়ে আদিলের বাড়ির সামনে হাজির, সাথে মকবুল আর সিরাজ সাহেব। অনামিকা আজ চড়া মেকআপ আর ফর্মাল স্যুট পরেছেন। আদিল তখন বারান্দায় দাঁড়িয়ে লুঙ্গি পরে আয়েশ করে দাঁত মাজছে আর রাস্তার কুকুরদের দিকে পানি ছিটাচ্ছে। অনামিকা গাড়ি থেকে নেমে, আদিল, এই অবস্থায় আপনি বারান্দায় দাঁড়িয়ে কি করছেন? আপনার কি অফিসে যাওয়ার কোনো বালাই নেই? আদিল মুখ ভর্তি ফেনা নিয়ে বলে, ওরে বাবা, আমার কুড়ে ঘরে আজ চাঁদের আলো নাকি ম্যাজিস্ট্রেটের টর্চ লাইট? ম্যাডাম, আপনার গাড়ি তো ঠিক হওয়ার কথা না। লিফট লাগবে নাকি আমার বাইকে? ওহো, আমার বাইকের চাবি তো আবার আপনার ব্যাগে চুরি হয়ে আছে। মুখ সামলে কথা বলো আদিল। আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। সরকারি চাকরিতে জয়েন করার আগে আপনার বাড়ির পরিবেশ কেমন সেটা দেখা আমার দায়িত্ব। মকবুল, সিরাজ সাহেব, ভেতরে চলুন। আসুন আসুন, তবে সাবধান ম্যাডাম, আমাদের ড্রয়িং রুমের সোফায় কিন্তু একটা স্প্রিং বের হয়ে আছে, ওটা আপনার দামি ড্রেস ছিঁড়ে ফেলতে পারে। আর সিরাজ সাহেব, আপনি ফাইল আনছেন কেন? আজ কি আমার ঘরেও সিল মারবেন? ড্রয়িং রুমে ঢুকেই অনামিকা নাক শীতকালেন। চারিদিকে আদিলের মোজা, গেঞ্জি আর আধ খাওয়া বিস্কুটের প্যাকেট ছড়িয়ে আছে। রহিম খালা ঝাড়ু নিয়ে সেখানে হাজির। এই যে বিটি, জুতা খুলে ঢুকেন। আমার গড়ে কি মগের মুলুক পাইছেন? মেলা কষ্ট কইরা গড় মুছছি। অনামিকা চোখ কপালে তুলে, আপনি কার সাথে কথা বলছেন জানেন? আমি একজন সরকারি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্টার হন আর 10 হন, আমার জারুর নিচে সব। আদি, এই সেমলি ক্যাডারে তোর কোনো পাওনা দান নাকি?
আদিল হাসতে হাসতে লুঙ্গি ঠিক করে। না খালা, উনি আমার অফিসের বস। উনি এসেছেন চেক করতে আমি ঠিকমতো গোসল করি কিনা। সিরাজ সাহেব, আপনি কি রহিমা খালার বিরুদ্ধে কোনো ধারা লিখবেন? ম্যাডাম, ধারা 353 অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আমরা বাধ্য নিতে পারি। অনামিকা আদিলের পড়ার টেবিলে গিয়ে বসা মাত্রই আদিল তার ব্যাগ থেকে চুপি চুপি বাইকের চাবিটা বের করে নিল। বিনিময়ে অনামিকার ব্যাগে ঢুকিয়ে দিল একটা কাঁচা মরিচ আর এক টুকরো সাবান। আদিল, এই ডায়েরিটা কিসের? এখানে আমার নাম লেখা কেন? ওটা আমার শত্রু তালিকা ম্যাডাম। 1 নম্বরে আপনার নাম। আমি প্রতিদিন ওখানে আপনার নামে একটা করে অভিশাপ লিখি। আজই লিখেছি, ম্যাডাম যেন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হিল জুতো ভেঙে পড়ে যান। অনামিকা রাগে ডায়েরিটা ছুঁড়ে মেরে বলে, বেয়াদব, তুমি জানো আমি তোমাকে এক্ষুনি সাসপেন্ড করতে পারি। পারবেন না, কারণ আমি আপনার সব পেন্ডিং ফাইল ড্রেনের নিচে লুকিয়ে রেখেছি। আমাকে সাসপেন্ড করলে ওই ফাইল আর খুঁজে পাবেন না। তখন কিন্তু ডিসি সাহেব আপনার প্রমোশন আটকে দেবেন। অনামিকা আদিলের কলার চেপে ধরে। ফাইল কোথায় আদিল? এক্ষুনি বলো। কলার ছাড়লে বলবো। আর আপনি কি জানেন, আপনার রাগলে নাকটা ঠিক লাল টমেটোর মতো হয়ে যায়, দেখতে খুব ফানি লাগে। অনামিকা আদিলকে জোর করে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি দেখতে চান আদিল নিজে রান্না করে কিনা। সেখানে বিকাশ বসে চা খাচ্ছিলেন। অনামিকাকে দেখে তিনি ভয়ে বিষম খেলেন। ম্যাডাম, আপনি আদিলের ঘরে? ও কি কোনো ক্রাইম করেছে? প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না। আমাদের বংশের একটাই তো সরকারি চাকরি। আরে ভাই, ম্যাডাম এসেছেন আমাকে রান্না শেখাতে। ম্যাডাম, এই আলুগুলো একটু কেটে দেন তো। আমার প্রেসার কুকারটা আবার সিটি দেয় না, একটু চেক করবেন? আমি কি এখানে আলু কাটতে এসেছি? আদিল, তুমি সীমানা ছাড়াচ্ছ। মকবুল, ওকে হ্যান্ডক্রাফট পড়াও। ম্যাম, আমি তো হ্যান্ডকাপ আনতে ভুলে গেছি। দড়ি আছে, ওটা দিয়ে কি ভাইয়াকে গাছের সাথে বেঁধে রাখবো? দড়ি দিয়ে বাঁধলে কিন্তু ম্যাডামকেও সাথে বাঁধতে হবে, কারণ উনি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আজ সকালেই তো আমার বাসায় চলে এসেছেন। অনামিকা রাগ করে বের হয়ে যাওয়ার সময় ব্যাগ খুললেন ফোন বের করতে। ফোন বের করতে গিয়ে হাতে উঠে এলো সেই কাঁচা মরিচ আর সাবান। ড্রয়িং রুমে তখন চলিয়াপা আর শাইলাও হাজির হয়েছে। তারা গসিপের খোঁজে পিছু নিয়েছিল। আপনার ব্যাগে সাবধান। আর মরিচ কেন? আপনি কি আদিল ভাইয়ের বাসায় গোসল করতে আর ঝালমুড়ি খেতে এসেছেন? ওমা, অনামিকা, তুমি তো আগে বলতে পারতে। আদিল তোমার পছন্দ তো। বেশ ঝাল দেখছি। অনামিকা লজ্জায় আর রাগে পাথর হয়ে বলে, আদিল চৌধুরী, এটা কি তোমার কাজ? আদিল, আপনার ল্যাপটপের পাসওয়ার্ড কি? আদিল বাইকের চাবিটা নাচাতে নাচাতে বলে, সাবান দিয়ে মুখ ধুয়ে নিন ম্যাডাম, আপনার রাগটা একটু পরিষ্কার হবে। আর মরিচটা খেয়ে দেখুন, ওটা আপনার মেজাজের চেয়েও বেশি ঝাল। বাই বাই ম্যাডাম, আমি চললাম অফিসে। আদিল ঝড়ের বেগে বাইক নিয়ে স্টার্ট দিল। অনামিকা তার জিপের চাকা পাংচার হওয়া অবস্থায় সেখানেই দাঁড়িয়ে রইলেন। সিরাজ সাহেব আর মকবুল তখন রহিমা খালার ঝাড়ুর ভয়ে কোণঠাসা। রাত 12টা। আদিল আর রকি ছাদে বসে আড্ডা দিচ্ছে। দোস্ত, কাল কিন্তু ম্যাডাম তোকে অফিসে জ্যান্ত পুঁতে ফেলবে। সাবান আর মরিচ দেওয়াটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আরে না, কাল আমি অফিসে গিয়ে বলবো ম্যাডাম আমার চাবি চুরি করেছিলেন, তাই আমি ওনার ব্যাগে ওগুলো রেখেছি। কাল আমি ওনার ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। পাসওয়ার্ড হবে আদিল ইজ দ্য বেস্ট। তোর ঘাড়ের তেরামি তো দিন দিন বাড়ছে রে। বাড়বে না কেন? অনামিকা ম্যাডামকে না জ্বালালে আমার রাতের ঘুম হয় না। পরদিন সকালে অনামিকা অফিসে ঢুকলেন একদম রণচণ্ডী মূর্তি ধারণ করে। আদিল তার ডেস্কে বসে গুনগুন করে গান গাইছে। পিছে পিছে আতি হ্যায় শালো যাইসি। অনামিকা এসে তার টেবিল চাপড়ালেন। এটা কি তোমার কাজ? আদিল, আপনার ল্যাপটপের পাসওয়ার্ড কি? আমি কাজ করতে পারছি না। পাসওয়ার্ড তো আপনার মনেই থাকার কথা ম্যাডাম। একটু ভেবে দেখুন তো, কে আপনার ব্যাগ থেকে চাবি নেয় আর কে আপনাকে সবচাইতে বেশি জ্বালিয়ে মারে? অনামিকা দাঁতে দাঁত চেপে ল্যাপটপে লিখলেন আদিল ইজ দ্য বেস্ট। ল্যাপটপ খুলে গেল। আদিল, তোমাকে আজ আমি ছাড়বো না। ছাড়ার তো প্রশ্নই আসে না ম্যাডাম, আমি তো আপনার সরকারি পার্সোনাল টর্চারার।
সকালবেলা অনামিকা ম্যাডামের মুড কালকে সেই মরিচ সাবান বিভ্রান্তের পর থেকেই থমথমে। তিনি ডিক্লেয়ার করেছেন আদিলকে দিয়ে আজ অফিসের সবচেয়ে কঠিন কাজটা করাবেন। তিনি আদিলকে নিয়ে এক দুর্গম এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে রেইডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আদিল কি আর সহজে ছাড়ার পাত্র? অফিসের জিপের সামনে অনামিকা, পেছনে আদিল আর মকবুল। অনামিকা চোখে সানগ্লাস লাগিয়ে খুব গাম্ভীর্য নিয়ে বসে আছেন। আদিল পেছনের সিটে বসে উচ্চস্বরে পপকর্ন চিবুচ্ছে। আদিল, আপনার কি কোনো ভদ্রতা নেই? গাড়ির ভেতরে এইভাবে আওয়াজ করে পপকর্ন খাচ্ছেন কেন? এটা সরকারি গাড়ি, সিনেমা হল না। ম্যাডাম, সকাল থেকে না খেয়ে আপনার রেইডে এসেছি, এখন কি খিদেও পাবে না? আর আপনি তো সানগ্লাস পরে এমন ভাব করছেন যেন হলিউডের কোনো মুভি শ্যুট করতে যাচ্ছেন। রোদের মধ্যে তো আপনার ওই দামি লিপস্টিক গলে যাবে, তখন কিন্তু আপনাকে ড্রাকুলা লাগবে। অনামিকা সানগ্লাস খুলে তেরে তাকিয়ে বলে, আদিল চৌধুরী, মুখ সামলে। আপনাকে আজ আমি বালুর ট্রাকে তুলে পুরো জেলা ঘোরাবো, দেখবেন তখন কেমন লাগে। ট্রাকে চললে তো ভালোই হয়, ছোটবেলায় অনেক শখ ছিল ট্রাকে চড়ার। সিরাজ সাহেব, আপনি কি সাথে দড়ি আনছেন? ম্যাডামকে ট্রাকের সাথে বেঁধে রাখতে হবে, নতুবা উনি তো ভয়ে মাঝপথে লাফ দেবেন। আদিল সাহেব, আইনের ধারা 198 অনুযায়ী সরকারি কর্মচারীকে ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ। চুপচাপ বসে থাকুন। রেইড স্পটে পৌঁছে দেখা গেল চারদিকে কাদা আর বড় বড় গর্ত। অবৈধ বালু ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে। অনামিকা গাড়ি থেকে নেমে খুব সাবধানে হাঁটছেন যেন তার ড্রেসে কাদা না লাগে। আদিল ঠিক তার পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ম্যাডাম, সাবধানে, এই কাদার গভীরতা কিন্তু আপনার ইগোর চেয়েও বেশি। একবার পড়লে কিন্তু ফেস ওয়াশ দিয়েও কাদা পরিষ্কার হবে না। আমাকে জ্ঞান দিতে হবে না মকবুল, ওই বালুর উত্তোলনের মেশিনটা জব্দ করো। আদিল, আপনি গিয়ে ওই মেশিনের চেনটা ঠিক মতো লক হয়েছে কিনা চেক করুন। আমি কেন? আমি তো আপনার জুনিয়র অফিসার, মেকানিক না। আপনি বরং নিজে গিয়ে চেক করুন। আপনি তো আবার সব কাজ নিখুঁত চান। অনামিকা জেদের বসে এক পা এগোতেই তার হিল জুতো কাদার মধ্যে গেঁথে গেল। তিনি টাল সামলাতে না পেরে আদিলের ওপর আছড়ে পড়লেন। দুজনেই ধপাস করে এক হাঁটু কাদার মধ্যে পড়ে গেলেন। অনামিকার সাদা ড্রেস এখন মাটির রঙে রঙিন। আদিল কাদা মেখে হাসতে হাসতে বলে, হা হা হা, ম্যাডাম, আপনার সাদা শাড়ি তো এখন ব্রাউন শাড়ি হয়ে গেছে। আমি তো বললাম ফিজিক্সের মোমেন্টাম দোষ আপনারই। অনামিকার রাগে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। আদিল, আমি তোমাকে আজ কাঁচা চিবিয়ে খাবো। তুমি কি আমাকে ইচ্ছে করে এখানে ফেলে দিলে? আমি কেন ফেলতে যাব? আমি তো আপনাকে সেভ করতে গিয়ে নিজেও এখন মাঠ বাদ নিচ্ছি। এই কাদামাখা অবস্থায় আপনাকে একদম সেই ছোটবেলার কাদামাখা ভূতের মতো লাগছে। শাইলা আর মকবুল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজেদের হাসি চাপার চেষ্টা করছে। মকবুল ভাই, ম্যাডামের এই অবস্থা যদি ডিসি স্যার দেখে তবে তো সবার চাকরি যাবে। কিন্তু বিশ্বাস করেন আদিল ভাই আর ম্যাডামকে কাদার মধ্যে একসাথে বেশ লাগছে। চুপ করো শাইলা, ম্যাডাম শুনলে তোর পার্লারে যাওয়া বন্ধ করে দেবে। তবে ভাইয়া যেভাবে ম্যাডামের গা থেকে কাদা ঝেড়ে দিচ্ছে, ওটা ঝাড়া নাকি আরো কাদা মাখানো তা বুঝলাম না। বৃষ্টি শুরু হয়েছে। অনামিকা আর আদিল নদীর ধারের একটি ছোট্ট টিনের চালার নিচে আশ্রয় নিলেন। অনামিকা শীতে কাঁপছেন, তার চুলগুলো ভিজে মুখের উপর এসে পড়েছে। আদিল তার গায়ের জ্যাকেটটা খুলে বিরক্তির সাথে অনামিকার দিকে বাড়িয়ে দিল। নিন, এটা গায়ে দিন। আবার ঠান্ডায় মরে গেলে আমার নামে খুনের মামলা হয়ে যাবে। তখন আমার এই তেরা ঘাটটা আপনি ফাঁসিতে ঝোলাবেন। তোমার জ্যাকেট আমি পরবো না। তোমার জ্যাকেট থেকে ঘামের গন্ধ বের হচ্ছে। ঘামের গন্ধ না, ওটা পুরুষের পারফিউম। নিন বলছি, নতুবা আমি এখনই আপনাকে আবার নদীর জলে চুবিয়ে দেব। অনামিকা অনিচ্ছা সত্ত্বেও জ্যাকেটটা গায়ে দিলেন। আদিল হঠাৎ করে অনামিকার খুব কাছে গিয়ে তার চুলের কাদা পরিষ্কার করে দিতে লাগলো। অনামিকা থমকে গেলেন। আদিলের হাতের ছোঁয়া আজ বড্ড নরম। আদিল অনামিকার একদম চোখে চোখ রেখে কথা বলছে। ঝগড়া তো অনেক করলেন ম্যাডাম, কিন্তু আজ এই অবস্থায় আপনার ওই ম্যাজিস্ট্রেট ভাবটা কোথায় গেল? এখন তো আপনি জাস্ট একটা ভেজা বিড়াল। আদিল, সরো এখান থেকে, তুমি বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করি না ম্যাডাম, আপনি আমার তেরামি উস্কে দেন।
এই যে আপনি আমাকে জব্দ করতে এখানে আনলেন, লাভ কি হলো? আপনার দামি লিপস্টিক তো এখন কাদার সাথে মিক্স হয়ে গেছে। ফিরতি পথে গাড়িতে সিট নেই, আদিলকে বসতে হয়েছে অনামিকার একদম ঘেঁষে। মকবুল গাড়ি চালাচ্ছে আর বারবার ব্রেক করছে। প্রতিটা ব্রেকে অনামিকা আদিলের উপর আছড়ে পড়ছেন। মকবুল, তুমি কি গাড়ি চালানো ভুলে গেছো? এত ব্রেক মারছো কেন? ম্যাম, রাস্তায় গরু ছাগল বেশি, আমার তো দোষ নেই। ম্যাডাম, আপনি কি ইচ্ছা করে আমার উপর পড়ছেন? আপনি তো বললেন আমি বেয়াদব, তবে আমার সাথে এত ঘেঁষে বসছেন কেন? মুখ বন্ধ করো আদিল। আমি পড়ে যাচ্ছি বলে হাত দিয়েছি। আর তোমার এই কাদামাখা জ্যাকেটটা এক্ষুনি আমার গা থেকে নাও। আহা, পড়ার সময় তো ভালোই পড়েছিলেন, এখন আবার ইগো দেখাচ্ছেন। জলি আপাকে গিয়ে বলবো যে ম্যাডাম আজ সারাদিন কাদার মধ্যে আমার হাত ধরে বসেছিলেন। আদিল বাসায় ফিরতেই রহিমা খালা তার কাদামাখা অবস্থা দেখে চেঁচানো শুরু করলেন। কি রে আদি, ড্রেনে পড়ে গেছিলি নাকি? নাকি তোর ওই পেতনি বস তোরে মাটির নিচে চাপা দিয়েছিল? আরে না খালা, ম্যাডাম আর আমি মিলে আজ মাটির সাথে বন্ধুত্ব করেছি। খালা একটা ভালো সাবান দাও তো, ম্যাডামকে কাল আবার সাবান গিফট করতে হবে। তোর কপালে জারুর বাড়ি আছে রে আদি, ওই ম্যাজিস্ট্রেটের লগে যে তুই কি সুর করছিস উপরওয়ালাই জানে। অনামিকা বাসায় ফিরে শাওয়ার নিয়ে ডায়েরি খুললেন। তিনি আজকের দিনের সব ক্ষোভ ডায়েরিতে লিখছেন। আজ আদিলের জন্য আমার সাদা শাড়িটা নষ্ট হলো। ছেলেটা এত তেরা কেন? কিন্তু লিফটের সেই চুমু আর আজ কাদার মধ্যে ওর ওই অদ্ভুত যত্ন, না, ও জাস্ট আমাকে অপমান করতে চায়। কাল আমি ওকে অফিসের সব চাইতে পুরনো আর ময়লা ফাইলগুলো পরিষ্কার করতে দেব। আদিল চৌধুরী, তোমার হাড় আমি গুঁড়ো করব। সকাল 9টা। অনামিকা ম্যাডাম অফিসে ঢুকেই দেখলেন আদিল তার টেবিলের উপর পা তুলে দিয়ে বড় একটা বাটি নিয়ে বসে পান্তা ভাত আর কাঁচামরিচ খাচ্ছে। আদিল, এটা কি আপনার ডাইনিং রুম? অফিসের টেবিলে পান্তা ভাত খাচ্ছেন কোন সাহসে? ম্যাডাম, কাল কাদার মধ্যে কাজ করে খুব খিদে লেগেছে, আর মাটির মানুষের জন্য পান্তা ভাতই সেরা। খাবেন নাকি? এক লোকমা। কাঁচা মরিচটা আপনার মেজাজের মতোই করা। আজ আপনাকে দিয়ে আমি পুরো অফিসের স্টোর রুম পরিষ্কার করাবো। সিরাজ সাহেব, আজ কোনো কাজ নেই, শুধু আদিলের শাস্তি হবে। স্টোর রুম? ওটা তো ভূতের বাড়ি। ঠিক আছে ম্যাডাম, আমি স্টোর রুম পরিষ্কার করব, কিন্তু আপনাকেও সাথে থাকতে হবে, কারণ ভূতেরা তো আবার একা একা ভয় পায়। অনামিকা রেগে চলে যায়। কিছুক্ষণ পর অফিসের পরিবেশ বেশ থমথমে। অনামিকা ম্যাডাম তার কেবিনে পায়চারি করছেন। হঠাৎ তিনি আদিলকে ভেতরে ডাকলেন। আদিল ভাবছিল আবার কোনো বকা খাবে, কিন্তু অনামিকার মুখ আজ অন্যরকম, রহস্যময়। অনামিকার কেবিন পর্দা টানা। আদিল এক হাতে ফাইল আর অন্য হাতে একটি আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। আদিল শোনো, এটা কোনো গোপন ইনভেস্টিগেশন করতে হবে। একটা গোপন ইনভেস্টিগেশন করতে হবে, বাইরের কেউ যেন না যায়। আমাদের স্টোর রুমে একটা ফাইল আছে, নাম তৌরিক তালুকদার। এই ফাইলটা আমার আজকেই চাই। তৌকির তালুকদার? এইটা আবার কে? আপনার কোনো প্রাক্তন প্রেমিক নাকি? ম্যাডাম, জলিয়াপা জানলে তো আপনার চাকরি নট। ফালতু কথা বলবেন না আদিল। তৌরিক তালুকদার একজন বড় দুর্নীতিবাজ ব্যবসায়ী। ওর বিরুদ্ধে কিছু গোপন নথি ওই স্টোর রুমের স্তূপের মধ্যে চাপা পড়ে আছে। আমাকে ওটা উদ্ধার করতে হবে। ও, তার মানে আপনি জেমস বন্ড হতে চাইছেন? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু বিনিময়ে আমাকে 3 দিন ছুটি দিতে হবে, আর আমার বাইকের জরিমানা মাফ করতে হবে। আগে ফাইল খুঁজে আনো, তারপর বিবেচনা করা যাবে। যাও। অফিসের একদম শেষ মাথায় সেই স্টোর রুম। ধুলোবালি, মাকড়সার চাল আর পুরনো ফাইলের পাহাড়। আদিল একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকলো। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। আদিল মনের সুখে গান গাইছে আর পা দিয়ে পুরনো কাগজ ছড়াচ্ছে। তৌকির ভাই, ও তৌকির ভাই, কই লুকাইছো? তোমার ম্যাডাম তোমারে ডাকে। হঠাৎ রুমের কোনায় একটা দীর্ঘ ছায়া নড়ে উঠল। আদিলের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে টর্চটা সেই দিকে ফেলতেই দেখলো একটা সাদা মতো কিছু একটা নড়ছে। আদিল আর সহ্য করতে পারলো না। আদিল গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। ওরে বাবারে, ভূত ভূত, আমাকে বাঁচাও! তৌকির তালুকদার ভূত হয়ে ফিরে এসেছে। আদিল দৌড় দিতে গিয়ে একটা ফাইলের তাকের উপর পড়তে লাগলো। ঠিক তখনই সেই ছায়াটা তাকে চাপটে ধরলো। চুপ করো গাধা, আমি ভূত নই, আমি অনামিকা। ম্যাডাম, আপনি এখানে সাদা ওড়না পরে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কি মারতে চান? আরে বলো দামি,
তোমাকে একা ভরসা করতে পারলাম না, তাই নিজেই এলাম। আর ওড়না দিয়ে মুখ ঢেকেছি যেন ধুলো না ঢোকে। এত বড় পালোয়ান একটা ছায়া দেখে চিৎকার করো? ছায়া না ম্যাডাম, আপনি অন্ধকারে যেভাবে দাঁড়িয়েছিলেন আপনাকে তো ভূতের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। আমার হার্ট তো এখন পেটের মধ্যে চলে গেছে। হয়েছে, এবার কাজ করো। দুজনে মিলে ধুলো মাখা স্তূপের মধ্যে ফাইল খুঁজছে। জায়গাটা খুব সংকীর্ণ। অনামিকা একটা বাস্কের ওপর ঝুঁকে পড়লেন, আদিল তার পাশেই। অনামিকার হাতের ছোঁয়া মাঝে মধ্যে আদিলের হাতে লাগছে। আদিল, এই হলুদ কভারের ফাইলটা দেখো তো। না, এটা না। উফ, এত ধুলো কেন এখানে? ম্যাডাম, আপনি কেন আসছেন? এখন তো আপনার নাকে ধুলো ঢুকে হাঁচি আসবে, আর হাঁচি দিলে কিন্তু আপনার ওই কড়া ইমেজ একদম শেষ হয়ে যাবে। আহ, বক বক করো না তো। এই তো পেয়েছি মনে হয়, টি সিরিজের বক্স, তৌরিক তালুকদার। অনামিকা উচ্ছ্বাসে ফাইলটা টান দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে আদিলের ওপর পড়ে গেলেন। আদিল তাকে ধরে ফেললো। চারদিকে স্তূপ করা ফাইলের মাঝে তারা দুজন খুব কাছাকাছি। অনামিকার চোখের কাজল কিছুটা লেপটে গেছে, চুলে মাকড়সার জাল। আদিল নিজের হাত বাড়িয়ে অনামিকার চুল থেকে জালটা সরিয়ে নিল। ম্যাডাম, ফাইল তো পেলেন, কিন্তু এখন তো আপনাকে জ্যান্ত মাকড়সা মনে হচ্ছে। একটু সাবধানে। আদিল, তুমি কি সবসময় এমন তেরা কথা না বলে থাকতে পারো না? হঠাৎ করে বাইরে থেকে একটা ভারী শব্দ শোনা গেল। খটাস। কেউ একজন স্টোররুমে দরজা টেনে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। মকবুল ভাবছিল স্টোররুম খোলা পড়ে আছে, তাই সে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে। অনামিকা দরজার দিকে ছুটে গিয়ে বলে, এই কে? দরজা খোলো। মকবুল, শায়লা, কেউ আছো? আদিল দরজা ধাক্কিয়ে বলে, ওরে ভাই, ভেতরে আমরা আছি। তালা মারলি কেন রে বলত? ম্যাডাম, আমরা তো এখন ট্র্যাপে পড়ে গেলাম। অনামিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সর্বনাশ, কেউ যদি জানতে পারে আমি আর তুমি এই অন্ধকার স্টোর রুমে তালাবদ্ধ, তবে কালকের খবরের কাগজের হেডলাইন হবে ম্যাজিস্ট্রেটের গোপন স্টোর রুম ডেটিং। ডেটিং? ম্যাডাম, আপনার সাথে ডেটিং করার চেয়ে আমি জেলখানায় থাকা ভালো মনে করি। এখানে তো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, তার উপর আপনি আবার আমার উপর ঝগড়া করছেন। আমি ঝগড়া করছি? তুমি কেন জোরে চিৎকার করলে? তোমার চিৎকারের কারণেই কেউ হয়তো ভয় পেয়ে তালা দিয়েই দিয়েছে। আমার দোষ? আপনি ভূত সেজে দাঁড়িয়েছিলেন কেন? আপনি তো সব নষ্টের মূল। এখন আপনার ওই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দরজা ভাঙুন। রুমের ভেতরে গরম বাড়ছে। আদিল তার শার্টের বোতাম খুলে ফেলল। অনামিকা ঘামছেন। আদিল, শার্টের বোতাম লাগাও। এটা কি তোমার শোবার ঘর? ম্যাডাম, গরমে মরে যাচ্ছি। আপনি কি চান আমি এখানে সেদ্ধ হয়ে যাই? আর এই অন্ধকারে আপনি কি আমার সিক্স প্যাক দেখছেন নাকি? আমি তো জানতাম আপনি শুধু ফাইলে নজর দেন। অনামিকা রাগে একটা ফাইল ছুঁড়ে মেরে বলল, চুপ করো তেরা ছেলে। তোমার সিক্স প্যাক দেখার রুচি আমার নেই। এখন ভাবো এখান থেকে বের হব কিভাবে? আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমার ফোনেও নেই। স্টোর রুমের দেয়াল তো কংক্রিটের। এখন আমাদের ভাগ্য ওই মকবুলের হাতে। সে যদি কাল সকালে ঝাড়ু দিতে আসে তবেই মুক্তি। কাল সকাল? আমি কি সারা রাত এখানে তোমার ওই পচা জোক শুনে কাটাবো? উপায় নেই ম্যাডাম, এক কাজ করুন, এই পুরনো ফাইলের উপর বসে পড়ুন। আমরা বরং তৌকির তালুকদারের গল্প পড়ি। দেখি আপনার পছন্দের এই লোকটা কত বড় চোর ছিল। আরে মকবুল আর শাইলা কথা বলছে। শাইলা, ম্যাডামকে অনেকক্ষণ ধরে দেখছি না, গাড়িতে বাইরেই দাঁড়িয়ে আছে। হয়তো আদিল ভাইয়ের সাথে কোনো গোপন অভিযানে গেছেন। জলিয়াপা বলছে তারা নাকি নদীর পাড়ে রেড দিতে গেছে। আরে না, আমি তো দেখলাম তারা সিঁড়ি দিয়ে পেছনের দিকে গেল। কিছু একটা তো অবশ্যই ডালমে কালা হে। সবাই কাজে মন দাও। ম্যাজিস্ট্রেট ম্যাডাম কোথায় আছেন তা আমাদের জানার দরকার নেই। রাত গভীর হচ্ছে। অনামিকা খিদের চোটে ক্লান্ত। আদিল তার পকেট থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করলো, যেটা সে সব সময় সাথে রাখে। নিন ম্যাডাম, অর্ধেক আপনি খান। যদিও আপনার আভিজাত্যে হয়তো এই 10 টাকার বিস্কুট সইবে না। অনামিকা বিস্কুটটা নিয়ে কামড় দিয়ে বলে, ধন্যবাদ আদিল। তুমি আসলে এত তেরামি কেন করো? একটু কি ভদ্রভাবে চলা যায় না? ম্যাডাম, দুনিয়াটা তেরা। আপনি সোজা পথে চলতে গিয়ে সবার কাছে হিটলার হয়েছেন। আমি তেরা পথে চলে অন্তত মানুষের হাসিটা তো দেখি। আপনি কি শেষ কবে প্রাণ খুলে হেসেছেন মনে আছে? হাসি? আমার প্রফেশনে হাসি মানেই হলো দুর্বলতা। ভুল ধারণা। হাসি মানেই হলো শক্তি। এই যে এখন আমরা মরতে বসেছি,
তবু দেখুন আমি আপনার সাথে ফাইজলামি করছি। এটা না করলে তো আপনি এতক্ষণে অজ্ঞান হয়ে যেতেন। অনামিকা আদিলের দিকে তাকালেন। অন্ধকারের মৃদু আলোয় আদিলকে আজ অন্যরকম লাগছে। আদিল হঠাৎ অনামিকার কাঁধে মাথা রেখে বলল, ম্যাডাম একটু ঘুমিয়ে নিন, আমি পাহারা দিচ্ছি। কোনো ইঁদুর বা ভূত আসলে আমি লাথি মেরে তাড়িয়ে দেব। ছেলেটা অসহ্য, কিন্তু এই মুহূর্তে কেন জানি ওর উপর রাগটা আর কাজ করছে না। কি? কিছু না। রাত তখন আনুমানিক 2টা। অফিসের করিডোরে একটা মশা ওড়ারও শব্দ নেই, কিন্তু স্টোররুমের ভেতরে চলছে 2 তেরা প্রাণীর অস্তিত্বের লড়াই। অনামিকা ম্যাডাম ক্ষুধার্ত এবং ক্লান্ত, আর আদিলের তার স্বভাবজাত ফাজলামি দিয়ে পরিস্থিতি আরো গরম করে তুলছে। অনামিকা একটা পুরনো ফাইলের বক্সের ওপর বসে আছেন। আদিল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মাকড়সা মারার চেষ্টা করছে। আদিল, আমি আর পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। তোমার পকেটে কি আর কোনো বিস্কুট আছে? বিস্কুট তো শেষ ম্যাডাম, তবে একটা কাঁচা মরিচ আছে, যেটা কাল আপনার জন্য ব্যাগে রাখতে ভুলে গিয়েছিলাম। খাবেন নাকি? প্রেশার হাই হবে, খিদে পালাবে। অনামিকা রাগে একটা ফাইল ছুঁড়ে মেরে বলল, অসভ্য, এই অবস্থায়ও তুমি মজা করছো? আমি যদি এখানে না খেয়ে মারা যাই, তবে তোমার নামে মার্ডার বাই স্টারভেশন, খাদ্যবিহীনতা, হত্যা মামলা হবে। আরে ম্যাডাম মরবেন কেন? এই যে দেখুন, এই তাকে একগাদা পুরনো খবরের কাগজ আছে, ওগুলো নিয়ে বিরিয়ানির স্বপ্ন দেখুন আর আমার কথা ভাবুন। আমি আপনার সাথে আটকে থেকে আমার জীবনটা তেজপাতা করে ফেললাম। আমার দোস্তরা এখন ক্যান্টিনে বসে চা খাচ্ছে, আর আমি এখানে এক তিতকুটে ম্যাজিস্ট্রেটের সাথে লুডো খেলছি। আমি তিতকুটে? তুমি জানো না কত বড় বড় অফিসার আমার সাথে ডিনার করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে? তারা তো আপনার ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখে লাইনে দাঁড়ায়। আমার মতো কে আছে যে এই অন্ধকারেও আপনার সাথে ঝগড়া করার সাহস পায়? হঠাৎ করে একটা খসখস শব্দ হলো। অনামিকা টর্চটা পায়ের নিচে ফেলতেই দেখলেন একটা নয়, বরং এক ঝাঁক বিশাল সাইজের তেলাপোকা তাদের দিকে ধেয়ে আসছে। অনামিকা গগনবিদারী চিৎকার দিয়ে বলে, আহ, আদিল, এগুলো কি? এগুলো তো তেলাপোকা। ওরে বাবারে, আমাকে বাঁচাও। আরে ম্যাডাম, আপনি তো বাঘিনী, তেলাপোকা দেখে ভয় পাচ্ছেন কেন? ওগুলো তো জাস্ট আপনার জুনিয়র অফিসার সালাম দিতে আসছে। ঠিক তখনই একটা তেলাপোকা অনামিকার শাড়ির ওপর দিয়ে ওড়ার চেষ্টা করলো। অনামিকা হিতাহিত জ্ঞান হারিয়ে এক লাফে আদিলের ওপর গিয়ে পড়লেন এবং আদিলকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আদিল ভারসাম্য সামলাতে না পেরে পেছনের ফাইলের স্তূপের উপর আছড়ে পড়ল। অনামিকা তার বুকের ওপর। অনামিকা আদিলের শার্ট খামচে ধরে। অনামিকা আদিলের বুকের ভেতর মুখ লুকিয়ে থরথর করে কাঁপছেন। আদিল, সরাও ওটাকে, আমার গায়ে উঠছে, প্লিজ আমাকে বাঁচাও। আরে ম্যাডাম শান্ত হন, আমি তো আছি। তেলাপোকা কি আর আপনার মতো ডেঞ্জারাস? তার চোখের জল আদিলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। আদিল বুঝতে পারলো এই চাঁদরেল নারী আসলে ভেতরে ভেতরে কতটা নরম। আদিল তার হাত বাড়িয়ে অনামিকাকে আগলে ধরলো। রুমের ভেতরে তাপমাত্রা যেন হঠাৎ বেড়ে গেল। তেলাপোকাগুলো চলে গেছে, কিন্তু অনামিকা আদিলকে ছাড়ছেন না। আদিল অনুভব করতে পারছে অনামিকার হৃদস্পন্দন। সে ধীরে ধীরে অনামিকার চিবুক ধরে মুখটা উপরে তুলল। টর্চের মৃদু আলোয় অনামিকার ভেজা চোখ আর অগোছালো চুলগুলো এক মায়াবী রূপ ধারণ করেছে। ম্যাডাম আপনার ভয় কি চলে গেছে, নাকি আমাকে সিজ করার নতুন কোনো পরিকল্পনা করছেন? তুমি সবসময় এমন দুষ্টুমি কেন করো আদিল? আমাকে কেন এত জ্বালাও? না জ্বালালে কি আর আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরতেন? আপনার এই ম্যাজিস্ট্রেট গিরি যখন ধুলোয় মিশে যায়, তখন আপনাকে একদম ছোট বাচ্চার মতো লাগে। আদিল অনামিকার গালে হাত রাখলো। অনামিকা এবার আর বাধা দিলেন না। আদিল ধীরে ধীরে অনামিকার কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো। অনামিকা চোখ বুজে নিলেন। আদিলের অন্য হাতটা অনামিকার কোমরে শক্ত হয়ে বসলো। অনামিকার শাড়ির আঁচলটা ধুলোমাখা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। আদিল অনামিকার কানের কাছে ফিসফিস করে বলল, আজ এই অন্ধকার রুমে কোনো সিনিয়র জুনিয়র নেই, আজ শুধু আপনি আর আমি।
আদিল অনামিকার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে এলো। অনামিকা তার হাত দিয়ে আদিলের চুলগুলো আঁকড়ে ধরলেন। দীর্ঘ কয়েক মিনিট ধরে সেখানে এক নিবিড় রোম্যান্স চলল। ধুলোমাখা স্টোর রুমটি যেন মুহূর্তের জন্য এক রাজপ্রাসাদে পরিণত হলো। অনামিকা তার সমস্ত ইগো বিসর্জন দিয়ে আদিলের বাহুডোরে নিজেকে সঁপে দিলেন। রাত শেষে তখন ভোর হতে চলেছে। দুজনেই খুব ক্লান্ত। আদিল পুরনো ফাইলের গাদাগুলো গুছিয়ে একটা বিছানার মতো তৈরি করলো। নিন ম্যাডাম, আপনার ভিআইপি বেড রেডি, ঘুমিয়ে পড়ুন, আমি পাশে বসে পাহারা দিচ্ছি। না, তুমিও বসো, একা থাকতে ভয় লাগছে। আদিল অনামিকার পাশে বসলো। অনামিকা আদিলের কাঁধে মাথা রাখলেন। আদিল অনামিকার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কিছুক্ষণ পরেই দুজনে গভীর ঘুমে তলিয়ে গেলেন। ধুলোবালির মাঝে তৌকির তালুকদারের ফাইলের ওপর মাথা রেখে দুই চিরশত্রু আজ এক অদ্ভুত শান্তিতে ঘুমাচ্ছে। ভোর 5টা। মকবুল তার ঝাড়ু নিয়ে স্টোররুমে দরজার সামনে হাজির। সে তালা খোলার সাথে সাথেই ভেতরের দৃশ্য দেখে তার ঝাড়ু হাত থেকে পড়ে গেল। সিরাজ সাহেব আর জলি আপাও তখন অফিসে পৌঁছে গেছেন এবং কৌতূহল বশত সেখানে উকি দিলেন। ওরে আল্লাহ রে, এ আমি কি দেখছি? ম্যাডাম আর আদিল ভাই একসাথে ফাইলের উপর শুয়ে আছে। আমি তো জানতামই ওদের মধ্যে কিছু একটা লটপট চলছে। দেখো সিরাজ সাহেব, আদিল তো ম্যাডামের হাত ধরে আছে। বাইরের চেঁচামেচিতে আদিলের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলেই দেখলো অনামিকা তার বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আদিল চমকে উঠে অনামিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওরে বাবা ম্যাডাম ওঠেন, আমরা তো এক্সপোজ হয়ে গেছি। অনামিকা ধরপড় করে উঠে বসে চুল ঠিক করতে করতে বলে, কি হয়েছে? আদিল, তুমি আমার এত কাছে কেন? আর আপনি মকবুল এখানে কি করছেন? ম্যাম, আমি তো ঝাড়ু নিতে আসছি। আপনারা সারা রাত এখানে কি ইনভেস্টিগেশন করলেন? অনামিকা গলা ঝেড়ে আগের সেই চাঁদরেল মূর্তিতে বলে, চুপ করুন মকবুল। আমরা তৌরিক তালুকদারের ফাইল খুঁজছিলাম। ফাইল খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে জাস্ট একটু চোখ বন্ধ করেছিলাম। আদিল, আপনি আমার পাশে শুয়েছিলেন কেন, বেয়াদব ছেলে? আমি বেয়াদব? আপনি তো তেলাপোকা দেখে আমাকে জাপটে ধরলেন। আমার শার্টের হাতা তো আপনি ছিঁড়ে ফেলছেন, এখন আবার আমাকেই দোষ দিচ্ছেন। মিথ্যা কথা বলবে না আদিল। আমি আপনাকে ধরবো কেন? আমি তো জাস্ট ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলাম। ভারসাম্য? ওটা তো মোমেন্টাম ছিল না ম্যাডাম, ওটা ছিল আঠা। জলিয়াপা, আপনি বিশ্বাস করবেন না, ম্যাডাম আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি, শুধু বলেছে আদিল আমাকে বাঁচাও। আদিল চৌধুরী, আমি আপনাকে আজই সাসপেন্ড করব। সিরাজ সাহেব, এক্ষুনি নোটশিট রেডি করুন। ম্যাম, নোটশিটে কি লিখবো? সেটা রুমে ফাইল খোঁজা, রাত অবস্থায় রোম্যান্স। খবরদার সিরাজ সাহেব, কোনো ফালতু কথা বলবেন না। আদিল, এক্ষুনি আমার সামনে থেকে যান। আপনার মুখ আমি আর দেখতে চাই না। যাচ্ছি তো, আপনার ওই ধুলো মাখা শাড়ি আর লেপটে যাওয়া কাজলের মুখ দেখার শখ আমার নেই। মকবুল ভাই চলো, আজ ম্যাডামকে একটা আয়না কিনে গিফট করতে হবে। কেবিনে বসে অবিরাম কপালে বাম ঘষছেন। আজ অফিসে পা রাখতেই তিনি জলিয়াপার বাঁকা হাসিয়ার মকবুলের বিশেষ সালাম পেয়েছেন। সবাই জানে তারা সারা রাত স্টোর রুমে ছিল। খবর পৌঁছে গেছে জেলা প্রশাসকের কানেও। আজই তদন্ত হবে। ডিসি স্যারের চেম্বারে অনামিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিল পাশে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ডিসি স্যারের টেবিলের পেপার ওয়েট নিয়ে খেলছে। ডিসি স্যার টেবিল চাপড়ে বলে, অনামিকা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। সারা রাত একটা জুনিয়র অফিসারের সাথে স্টোর রুমে তালাবদ্ধ। তুমি কি জানো বাইরে কি রটেছে? স্যার, আমি আসলে একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। ফাইল খুঁজতে খুঁজতে ভুলবশত। স্যার, ভুলবশত না, আসলে মকবুল ভাই আমাদের সাথে শত্রুতা করেছে। উনি আমাদের ভেতরে রেখেই তালা মেরে ডালপুরি খেতে চলে গেছিলেন। আর অনামিকা ম্যাডাম তো ফাইল খুঁজতে গিয়ে মাকড়সার জালে জড়িয়ে একদম স্পাইডার ওমেন হয়ে গেছিলেন। আদিল, চুপ করো। তোমার ব্যাপারে অনেক অভিযোগ আছে। তুমি নাকি ম্যাডামের গায়ে হাত দিয়েছো। হাত তো দেবই স্যার। তেলাপোকা যখন ওনার ঘাড়ে নাচে তখন কি আমি স্যালুট দিয়ে দাঁড়িয়ে থাকবো? আর ম্যাডাম তো আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন আমি ওনার জীবন বীমা। স্যার, আমার শার্টের হাতা এখনও ওনার হাতের চাপে কুঁচকে আছে। ক্ষতিপূরণ কি আপনি দেবেন? আদিল, মিথ্যে কথা বলবে না। স্যার, ও অসভ্যতা করছে। আমি শুধু ভয় পেয়েছিলাম।
শুনানি শেষ। আদিল ক্যান্টিনে এসে বুক ফলিয়ে বসলো। জলিয়াপা আর মকবুল ছেকে ধরলো তাকে। আদিল ভাই, সত্যি করে বলো তো, স্টোররুমে বিস্কিট খেয়েছো নাকি অন্য কিছু? অনামিকার মুখ তো লাল হয়েছিল। আরে জলিয়াপা, ম্যাডাম তো খুব ভালো মানুষ, আমাকে বললেন, আদিল তুমি এই ধুলার মধ্যে বসে থেকো না, আমার শাড়ির আঁচলের উপর এসে বসো। বিশ্বাস করেন আমার খুব মায়া লাগলো। ঠিক তখনই অনামিকা ক্যান্টিনের দরজায় হাজির। আদিলের কথা তার কানে পৌঁছতেই তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন। আদিল চৌধুরী, আপনি আমার আঁচলের উপর বসতে চেয়েছেন? মকবুল, এক্ষুনি এই ছেলেকে ঘাট ধরে বের করো। ম্যাডাম, ঘাড় ধরলে তো আবার আমাকেই ধরতে হবে, কাল রাতে তো ওটাই করেছেন। এখন পাবলিকলি এসব বললে আপনার সম্মানই যাবে। তার চেয়ে বরং আসুন আমরা একসাথে ডালপুরি খাই। অনামিকা রেগে চলে যায়। অফিস ছুটির পর অনামিকা তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন। সিঁড়ির নিচে আদিল তাকে আটকালো। জায়গাটা নির্জন। সরুন আদিল, আপনার জন্য আজ ডিসি স্যারের কাছে আমাকে অপমানিত হতে হয়েছে। আপনি কেন এসে ফালতু কথা বললেন? আদিল অনামিকার খুব কাছে গিয়ে তাকে দেওয়ালের সাথে চিপে ধরলো। ফালতু কথা? কাল রাতে যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলেন তখন তো ফালতু মনে হয়নি, আর এখন অফিসে এসে বড় বড় কথা বলছেন। আদিল, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। কাল রাতের কথা কাল রাতেই শেষ। শেষ না ম্যাডাম, শুরু। আপনার ওই কড়া মেজাজের ভেতরে যে একটা ভীতু মেয়ে লুকিয়ে আছে ওটা আমি দেখে ফেলেছি। এখন থেকে আমি আর আপনার হুকুম মানব না। এখন থেকে যা হবে সমানে সমান। আদিল অনামিকার চিবুকটা উঁচিয়ে ধরলো। অনামিকার চোখ লজ্জায় বুজে এলো। আদিল ধীরে ধীরে অনামিকার কানে ফিসফিস করে বলল, কাল রাতের সেই তেলাপোকাটা কিন্তু আমি ইচ্ছা করেই আপনার দিকে ছেড়ে দিয়েছিলাম। কেমন লাগলো সারপ্রাইজ? কি তুমি ইচ্ছে করে করেছো? তুমি এত বড় শয়তান? শয়তান না হলে কি আর আপনার মতো জাদরেল ম্যাজিস্ট্রেটকে জাপটে ধরা যায়? এখন যান, বাসায় গিয়ে ডায়েরিতে লিখুন আজ আদিল আমাকে আবার জব্দ করেছে। আদিল বাসায় ফিরতেই রহিমা খালা তার জন্য ঝাড়ু নিয়ে অপেক্ষা করছেন। কি রে আদি, শুনলাম তুই নাকি বড় বিড়ির লগে স্টোর রুমে রাত কাটাইছিস। মহল্লার মানুষ তো চিচি করছে। আরে খালা, ছিছি করার কি আছে? আমরা তো আর চুরি করি নাই, আমরা তৌকির তালুকদারের ফাইল খুঁজছি। খালা, তুমি কাল ওই ম্যাডাম রে আমার হাতের এক বাটি ভর্তা পাঠাইবা, ওনার মুখ খুব তিতা হয়ে আছে। বত্তা নাই, তরে আমি বিষ খাওয়ামু। তুই ওই বিড়ির পিছনে লাগছিস কেন? লাগতি না খালা, কিন্তু উনি যখন রাগ করে না ওনার গাল দুইটা একদম টমেটোর মতো লাল হয়, দেখতে খুব মজা লাগে। পরদিন সকালে অনামিকা ফাইল খুলতেই দেখলেন ভেতরের সব পেপারে বড় বড় করে লেখা তেলাপোকা জিন্দাবাদ। সিরাজ সাহেব ফাইলটা নিয়ে অনামিকার কাছে এলেন। এ ফাইলে তো কোনো রিপোর্ট নেই, শুধু তেলাপোকার জায়গা রেখা। এটা কি আদিল সাহেবের কাজ? অনামিকা রাগে ফাইলটা ছিঁড়ে ফেললেন। আদিল, তুমি এক্ষুনি আমার রুমে এসো। আদিল একটা বড় কাগজের ঠোঙা নিয়ে ঢুকলো। ঠোঙা থেকে এক গাদা ডালপুরির গন্ধ বের হচ্ছে। ম্যাডাম চিল্লাবেন না, ডালপুরি আনছি। ফাইলে কি লেখা আছে ওটা বাদ দিন, ডালপুরির ঝালটা দেখুন, আপনার মেজাজের চেয়েও কড়া। আমি ডালপুরি খাবো না। তুমি কেন ফাইলে ওসব লিখেছো? লিখেছি যাতে আপনার কাল রাতের কথা মনে পড়ে। তেলাপোকা না থাকলে তো আমরা আজও সিনিয়র জুনিয়র থাকতাম, এখন তো আমরা ক্রাইম পার্টনার। ম্যাম, সর্বনাশ। ডিসি স্যার অর্ডার দিয়েছেন আগামী 7 দিন আপনাকে আর আদিল ভাইকে একসাথে মাঠ জরিপ করতে হবে। মানে আপনারা সারা 7 দিন একসাথেই থাকবেন। অনামিকা চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। কি সারাদিন ওই তেরা ছেলের সাথে? আদিল অনামিকার দিকে তাকিয়ে এক চোখ টিপে বলল, শুনেছেন তো ম্যাডাম, ডিসি স্যারও চান আমাদের রোমান্স থুরি, আমাদের ইনভেস্টিগেশন চলুক। প্যাক করে নিন ব্যাগ, কালই আমরা বের হচ্ছি। সকাল 7টা। অফিসের সামনে ডিসি স্যারের দেওয়া সরকারি জিপ দাঁড়িয়ে আছে। অনামিকা ম্যাডাম ট্রাউজার আর টি শার্ট পরে তৈরি, চোখে সেই চেনা সানগ্লাস। আর আদিল, সে এসেছে লুঙ্গি আর গেঞ্জি পরে, কাঁধে একটা গামছা, তার হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার। গাড়ির সামনে অনামিকা দাঁড়িয়ে আদিলের দিকে তাকিয়ে থমকে গেলেন। আদিল, আপনি কি পাগল হয়ে গেছেন? সরকারি ইনভেস্টিগেশনে কেউ লুঙ্গি পরে আসে?
ম্যাডাম আমরা যাচ্ছি গ্রামে মাঠ জরিপ করতে। ওখানে প্যান্ট পরে কাদার মধ্যে নামলে তো আপনার ইস্ত্রি করা প্যান্টের 12টা বেজে যাবে। লুঙ্গি হলো ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশনড ড্রেস, আপনিও একটা ট্রাই করতে পারেন। অসভ্য, এক্ষুনি গিয়ে প্যান্ট পরে আসুন। আমি আপনাকে এই অবস্থায় গাড়িতে তুলবো না। আপনিও একটা ট্রাই করতে পারতেন। ঠিক আছে ম্যাডাম, আমি প্যান্ট পরছি, কিন্তু মনে রাখবেন কাদার মধ্যে প্যান্ট ফেসে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আদিল অনিচ্ছা সত্ত্বেও প্যান্ট পরে এলো। গাড়িতে মকবুল ড্রাইভ করছে, পেছনের সিটে অনামিকা আর আদিল, মাঝখানে একটা বড় তৌকির তালুকদারের ফাইল রাখা, যেটা তারা যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিকালবেলা তারা বান্দারবানের এক দুর্গম পাহাড়ি বাংলোয় পৌঁছলো। সেখানে আগে থেকে একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে, নাম ফারহান। সে অনামিকার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এবং এক সময়কার ক্রাশ। হাই অনামিকা, কতদিন পর দেখা। ডিসি স্যার বললেন তুমি আসছো, তাই চলে এলাম। আরে ফারহান ভাই, আপনি এখানে? আপনি তো এখন ইউএনও, তাই না? ম্যাডাম, ইনি কি আপনার আত্মীয় নাকি আপনার ছোটবেলার হারানো ভাই? পরিচয় করিয়ে দেবেন না? আদিল, ভদ্রতা শিখুন। ইনি ফারহান ভাই, বান্দরবনের ইউএনও। ও, ইউএনও সাহেব। তো সাহেব, আপনি কি এখানে আমাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করেছেন, নাকি শুধু গল্প করেই পেট ভরাবেন? অনামিকা, তোমার জুনিয়রটা তো বেশ তেরা, একে সামলাও কিভাবে? সামলাতে হয় না স্যার, আমি নিজেই নিজেকে সামলাই। আর ম্যাডাম তো আমাকে সামলাতে গিয়ে কাল রাতে স্টোর রুমে। অনামিকা তড়িঘড়ি করে আদিলের মুখ চেপে ধরলেন। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে। রাতে ডিনারে ফারহান আর অনামিকা খুব গল্প করছে। আদিল একপাশে বসে মুরগির লেগ পিস চিবুচ্ছে আর রাগে ফুঁসছে। অনামিকা, মনে আছে সেই ভার্সিটির দিনগুলো? আমরা একসাথে কপি খেতাম। হ্যাঁ ভাইয়া, কত সুন্দর ছিল সেই দিনগুলো। ম্যাডাম, কফি খেলে তো পেট ভরে না। ফারহান ভাই, আপনি কি জানেন আমাদের ম্যাডাম কত ভালো পান্তা ভাত খায়? কাল রাতে উনি তো কাঁচা মরিচ দিয়ে এক গামলা ভাত শেষ করেছেন। আদিল, চুপ করুন। স্যারকে ওসব বলতে হবে না। বলবো না কেন? স্যার জানুক আপনি কত সাধারণ। স্যার, আপনি কি জানেন অনামিকা ম্যাডাম তেলাপোকা দেখলে কেমন করে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করেন? ফারহানের মুখ কালো হয়ে গেল। অনামিকা টেবিলের নিচ দিয়ে আদিলের পায়ে একজোড়া লাথি মারলেন। আদিল উফ করে উঠল, কিন্তু হাসা থামালো না। মাঝরাতে হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো। পাহাড়ে ধসে বাংলোর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ চলে গেছে। বাংলোর কেয়ারটেকার জানালো আজ রাতে এখান থেকে বের হওয়া অসম্ভব। ফারহান তার রুমে চলে গেছে। অনামিকা আর আদিল লিভিং রুমে আটকা পড়ল। আদিল, আমি ভয় পাচ্ছি। এই অন্ধকারে যদি পাহাড় ধসে আমাদের উপর পড়ে? পাহাড় পড়বে না ম্যাডাম, আপনার ওই ফারহান ভাই পড়ার চান্স বেশি। উনি তো আপনার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আপনি বিরিয়ানির প্লেট। তুমি হিংসা করছো আদিল? ফারহান ভাই আমার অনেক পুরনো বন্ধু। বন্ধু না ছাই, আমি থাকতে অন্য কেউ আপনার দিকে তাকালে আমার ঘাড় আরও তেরা হয়ে যায়। মানে কি বললে? আদিল অনামিকার খুব কাছে গিয়ে বসলো। অন্ধকারের মধ্যে অনামিকা আদিলের হাতের ছোঁয়া অনুভব করলেন। আদিল এবার আর মজা করছে না, সে সিরিয়াস। ম্যাডাম, সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে সহ্য করতে পারেন না? সহ্য করতে না পারলে কি তোমাকে নিয়ে এখানে আসতাম? তুমি খুব জ্বালাও আদিল, কিন্তু তোমাকে ছাড়া অফিসটা একদম মরুভূমি লাগে। বলা যায় তুমি আমাদের জন্য একটা জোকার। হোয়াট? জোকার? শেষমেশ আমাকে জোকার বললেন? দাঁড়ান তবে দেখাচ্ছি জোকারগিরি। আদিল ধীরে ধীরে অনামিকার কাঁধে হাত রাখলো। অনামিকা এবার নিজেকে সরিয়ে নিলেন না। বৃষ্টির শব্দ আর অন্ধকারের মায়ায় তারা দুজনে আবার সেই স্টোররুমের রাতের মতো কাছাকাছি এলো। আদিল অনামিকার কপালে চুমু খেয়ে বলল, এই 7 দিন আমি আপনাকে ওই ফারহান থেকে দূরে রাখবো। আপনি শুধু আমার ম্যাজিস্ট্রেট। অনামিকার হুঁশ ফিরতেই সে চমকে ওঠে, আদিলকে দূরে সরায়। সকালবেলা ফারহান লিভিং রুমে এসে দেখলো আদিল আর অনামিকা একই চাদর মুড়ি দিয়ে সোফায় বসে আছে। আদিল ইচ্ছে করেই অনামিকার মাথায় হাত দিয়ে আছে। অনামিকা, এটা কি হচ্ছে? তোমরা সরকারি কাজে এসেছো নাকি হানিমুনে? আরে ফারহান ভাই, গুড মর্নিং। আমরা তো সারা রাত তৌকির তালুকদারের ইনভেস্টিগেশন করলাম। ম্যাডাম একটু টায়ার্ড, তাই আমার কাঁধে মাথা রাখছেন। আপনার হিংসে হচ্ছে নাকি? অনামিকা ধরপড় করে ওঠে। না না ফারহান ভাই, আদিল আসলে মিথ্যা বলছে। ও জাস্ট আমাকে পাহারা দিচ্ছিল। কাকে লম্পট বললেন ফারহান সাহেব?
আপনার ওই চকচকে গিরি আমি 1 মিনিটে কাদার মধ্যে মিশিয়ে দেব। আপনি তো কাল রাতে চুপি চুপি ম্যাডামের রুমের দরজার সামনে গিয়েছিলেন, আমি দেখেছি। আদিল ফারহানের কলার ধরল। মকবুল দৌড়ে এসে তাদের সরালো। অনামিকা মাঝখানে পড়ে কান্নাকাটি শুরু করলেন। থামুন আপনারা, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। মকবুল, গাড়ি বের করো। গাড়ি তো যাবে না ম্যাডাম, রাস্তা তো বন্ধ। আমাদের এখন হেঁটেই পাহাড়ি পথ পার হতে হবে। ফারহান ভাই, আপনি কি আমাদের সাথে আসবেন নাকি এসি রুমে বসে লিপস্টিক ঘষবেন? পাহাড়ি কর্দমাক্ত পথে শুরু হলো আদিল আর অনামিকার পদযাত্রা। ফারহান পেছনে রাগে ফুঁসছে। পাহাড় ধসে রাস্তা বন্ধ। ফারহানের ওপর রাগ করে অনামিকা ম্যাডাম জঙ্গল দিয়ে শর্টকাটে নিচে নামার সিদ্ধান্ত নিলেন। সাথে আছে সেই আপদ আদিল আর লটবহর হাতে মকবুল। কিন্তু বনের গহীনে গিয়ে তারা যা শুরু করলেন তাতে বনের পশুদেরও কান ছালাফালা হওয়ার উপক্রম। অনামিকা হাতে একটা ডিজিটাল ম্যাপ নিয়ে ডানে বামে ঘুরছেন। আদিল একটা লাঠি দিয়ে মাকড়সার জাল সরাচ্ছে আর শীষ দিচ্ছে। উফ, জিপিএস কাজ করছে না কেন? আদিল, আপনি কি ম্যাপ বুঝতে পারেন? ম্যাপ দিয়ে কি জঙ্গল চেনা যায় ম্যাডাম? জঙ্গল চিনতে হলে বন্য হতে হয়। আপনার এই ডিজিটাল ম্যাপ তো আপনার মেজাজের মতো সবসময় রং সিগন্যাল দেয়। আমার মনে হয় আমরা এখন উত্তর দিকে না গিয়ে সোজা সাপের গর্তের দিকে যাচ্ছি। বেশি ফাজলামি করবেন না, আমি ম্যাপ অনুযায়ী হাঁটছি। সিরাজ সাহেব বলেছিলেন এই পথ দিয়ে গেলেই সদরের রাস্তা পাওয়া যাবে। সিরাজ সাহেব তো অফিসের এসিতে বসে আইনের ধারা মুখস্থ করে, উনি কি জঙ্গল চেনে? মকবুল ভাই, তুমি কি কিছু বুঝতেছো? ভাই সাহেব, আমি শুধু এইটা বুঝতেছি যে আমার কাঁধের এই ব্যাগের ওজন 10 কেজি। ম্যাডাম, আপনি কি ব্যাগের ভেতর ইট নিয়েছেন? চুপ করো মকবুল, ওটা আমার প্রয়োজনীয় ফাইল আর পাওয়ার ব্যাংক। হঠাৎ অনামিকার পা একটা বিশাল কাদার গর্তে ঢুকে গেল। জুতোটা গর্তের ভেতর আটকে গেছে। আদিল, আমার জুতো বের হচ্ছে না, টান দাও তো। টান দেব? ম্যাডাম, আমি কি আপনার চাকর? আপনি তো সিনিয়র ম্যাজিস্ট্রেট। আপনার পাওয়ার দিয়ে কাদার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করুন, কাদার নিজেই আপনাকে ছেড়ে দেবে। আদিল চৌধুরী, আমি এখন হুকুম করছি জুতোটা বের করুন। এটা আমার অফিসিয়াল অর্ডার। অফিসিয়াল অর্ডার তো অফিসে চলে ম্যাডাম, এখানে বনের রাজা সিংহ, আর এই মুহূর্তে আমি হলাম আপনার উদ্ধারকর্তা। জুতো বের করতে হলে আমাকে বলতে হবে। আদিল ভাই, আপনি সেরা। অনামিকা রাগে হিল জুতোটা খুলে ফেলে। থাক, লাগবে না তোমার সাহায্য, আমি খালি পায়েই যাব। ম্যাজিস্ট্রেটের এখন এক পায়ে জুতো, অন্য পা খালি। আপনাকে একদম ওই সিনেমার ডাইনিদের মতো লাগছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা ঝুম চাষের জমিতে ঢুকে পড়ল। সেখানে বিশাল চেহারার সর্দার বোগাই তার দলবল নিয়ে রাস্তা আটকালো। তোরা কারা? আমাদের জমিতে অনুমতি ছাড়া কেন ঢুকেছিস? আমি জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা চৌধুরী, আমরা সরকারি কাজে এসেছি, রাস্তা ছাড়ুন। ম্যাজিস্ট্রেট কি জিনিস? আমাদের এখানেই শুধু সর্দারের আইন চলে, তোদের সাজা হবে। আদিল মাঝখান থেকে এগিয়ে গিয়ে বলে, সর্দার ভাই, রাগ করবেন না। এই যে মেয়েটাকে দেখছেন, ও আসলে আমার অ্যাসিস্ট্যান্ট। একটু পাগল টাইপের, নিজেকে ম্যাজিস্ট্রেট ভাবে। আপনি ওকে ধরবেন না, বরং আমাকে বলুন আপনার এখানে ভালো কোনো বন মুরগির রোস্ট পাওয়া যাবে? অনামিকা আদিলের দিকে তেড়ে গিয়ে বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট? আদিল, তুমি কি পাগল হয়ে গেলে? সর্দার সাহেব, এই ছেলেটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন, ও সরকারি ফাইল চুরি করেছে। চুপ, তোরা দুজনেই ঝগড়াটে। তোদের এই গর্তের ভেতর সারা রাত বন্দি করে রাখবো। সর্দার তাদের একটা বড় গর্তের ভেতর আটকে রাখলো। মকবুল বাইরে বসে সর্দারের সাথে বহুল পানীয় খাচ্ছে আর আদিলের বদনাম করছে। সব আপনার জন্য। কেন আপনি সর্দারকে উল্টোপাল্টা কথা বললেন? আমি না বললে তো উনি আপনাকে ওখানেই শুটকি বানিয়ে ফেলতো। এখন এই গর্তে বসে মশা তাড়ান, আর আপনার ওই ইগোটা দিয়ে একটু আগুন জ্বালান তো দেখি, খুব শীত লাগছে। আমাকে ইগো নিয়ে কথা বলবেন না, আমার ইগো নিয়ে কথা বলবেন না। আপনি একটা আস্ত আনকালচারড লোক। আমার ফারহান ভাই থাকলে ঠিকই উদ্ধার করতো। ফারহান ভাই তো এখন ইউনো অফিসে বসে ল্যাভেন্ডার পারফিউম মাখছে, আর আমি আপনার সাথে এই ইঁদুরের গর্তে বসে আপনার বকা শুনছি। ফারহান তো আপনাকে দেখলে এখন চিনবেই না।
আপনার মেকআপ তো কাদার সাথে মিশে এখন আলকাতরা হয়ে গেছে। হঠাৎ গর্তের দেওয়াল দিয়ে একটা বড় বন তেলাপোকা অনামিকার দিকে এলো। আদিল, ওটা মারো প্লিজ। মারবো কেন? ওটা তো বনের ম্যাজিস্ট্রেট, ও আপনার সাথে মিটিং করতে আসছে, ধরুন ওটাকে। অনামিকা ভয়ে আদিলের পেছনে গিয়ে লুকিয়ে বলে, মজা করো না আদিল, আমি সত্যিই ভয় পাচ্ছি, সরাও ওটাকে। ম্যাডাম, কাল রাতে তো খুব রোমান্টিক হওয়ার ট্রাই করছিলেন ফারহান ভাইয়ের সামনে, এখন আমার পেছনে লুকাইছেন কেন? যান, ফারহানকে ডাকুন। তুমি একটা জঘন্য ছেলে, আমি তোমাকে আজব বনার জন্য বরখাস্ত করব। রাত গভীর, মকবুল বাইরে নাক ডাকছে। আদিল তার পকেট থেকে একটা ছোট পেরেক বের করলো। ম্যাডাম শুনুন, আমি গর্তের দেয়াল বেয়ে উপরে উঠব, আপনি আমার কাঁধে পা দিয়ে উপরে উঠুন, কিন্তু সাবধান, আপনার ভারে যেন আমার হাড় না ভাঙে। আমি আপনার কাঁধে পা দেব? কখনোই না, এটা আমার প্রোটোকলের বিরুদ্ধে। প্রোটোকল দিয়ে কি গর্ত থেকে বের হওয়া যাবে? নতুবা কাল সকালে সর্দার আপনাকে তার পোষা ভালুকের সাথে বিয়ে দিয়ে দিবে, তখন প্রোটোকল নিয়ে বনের মধ্যে নেচে বেড়াবেন। অনামিকা বাধ্য হয়ে আদিলের কাঁধে পা দিয়ে উপরে উঠতে গেলেন। আদিল তেরামি করে হুট করে নিচে বসে পড়ল। অনামিকা ধপাস করে আদিলের ওপর পড়লেন। আদিল, আপনি ইচ্ছে করে বসলেন কেন? ম্যাডাম, আপনি কি পাথর খেয়েছেন? আপনার ভারে তো আমার স্পাইনাল কর্ড জ্যাম হয়ে গেছে, একটু ডায়েট কন্ট্রোল করেন। ভোরবেলা তারা কোনো মতে গর্ত থেকে বের হয়ে মেইন রোডে পৌঁছলো। সেখানে ডিসি স্যার আর পুলিশ ফোর্স তাদের খুঁজছে। ফারহানও সেখানে আছে। অনামিকা, তুমি ঠিক আছো? আমি তো খুব চিন্তায় ছিলাম। আদিল পুরুষের জিপে উঠে বসে। চিন্তার কিছু নাই স্যার, ম্যাডাম আর আমি সারা রাত গর্তের ভেতর কুস্তি খেলেছি। ম্যাডাম এখন কুস্তিতে ব্ল্যাক বেল্ট পাওয়ার যোগ্য। মকবুল ভাই, চলো ম্যাডামকে একটা ভালো পেইন কিলার কিনে দিও, ওনার শরীরে খুব ব্যথা। অনামিকার আগে সানগ্লাসটা ভেঙে ফেলে। আদিল চৌধুরী, আমি তোমাকে জ্যান্ত কবর দেব। জঙ্গল থেকে উদ্ধার হলো, ঝগড়া থেকে মুক্তি নেই। অনামিকা এখন আদিলকে সাইজ করার জন্য নতুন কোনো বিভাগীয় মামলার কথা ভাবছেন। আর আদিল ভাবছে কাল অফিসে গিয়ে কিভাবে অনামিকার চেয়ারে নতুন কোনো ফাজলামি করা যায়। সকাল 9টা, অনামিকা চৌধুরী তার কেবিনে পায়চারি করছেন। তার পরনে আজ করা স্ত্রী করা রক্তবর্ণ শাড়ি, চোখে সেই বিখ্যাত চড়ুই পাখি মার্কা চশমা। আজ তিনি ডিসি স্যারকে বলে বিশেষ অনুমতি নিয়েছেন। আদিলকে তিনি ব্যক্তিগতভাবে প্রশাসনিক ট্রেনিং দেবেন। আর আদিল, সে আজ অফিসে এসেছে একদম সাদা পাঞ্জাবি পাজামা পরে, হাতে একটা বড় লাঠি আর বগলে একটা পুরনো বাংলা অভিধান। অনামিকা তার চেম্বারের দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন। আদিল তখন অনামিকার দামে রিভলভিং চেয়ারে উল্টো হয়ে বসে পা দুলাচ্ছে আর অভিধান পড়ছে। অনামিকা গগন বিদারী চিৎকার দিয়ে বলে, আদিল, আপনি আমার চেয়ারে উল্টো হয়ে বসে আছেন কেন? এটা কি সার্কাস প্যান্ডেল? আদিল খুব শান্তভাবে চশমার উপর দিয়ে তাকিয়ে বলে, ম্যাডাম, আপনি উচ্চস্বরে কথা বলে বায়ুমণ্ডলে শব্দ দূষণ করছেন। অভিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট মানে হলো আইন রক্ষক, কিন্তু আপনি তো আইন ভাঙছেন। আর উল্টো হয়ে বসলে ব্রেইনে অক্সিজেন ভালো পৌঁছায়, আপনারও ট্রাই করা উচিত। আপনার ব্রেইনে অক্সিজেনের খুব অভাব। ফালতু কথা বন্ধ করুন। আজ থেকে আপনার 7 দিনের বিশেষ ডিউটি শুরু। এই 7 দিন আপনি কোনো ফাইল ধরবেন না, আপনি শুধু আমার ব্যাগ বহন করবেন এবং আমি যেখানে যাব সেখানে আপনি আমার পেছনে পেছনে ছাতার মতো দাঁড়িয়ে থাকবেন। এটাই আপনার পানিশমেন্ট। ব্যাগ বহন করব? আমি কি আপনার কুলিগিরি করার জন্য বিসিএস দিয়েছি? ম্যাডাম, আপনার ব্যাগের ওজন যা, তাতে তো আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। আপনার ব্যাগে কি ইট পাথর থাকে নাকি লোহা লক্কর? আমার ব্যাগে আমার ফাইল থাকে। এখন ব্যাগটা নিন এবং সোজা আমার পেছনে হাঁটুন। আমরা এখন লোকাল মার্কেটে ভেজাল বিরোধী অভিযানে যাব। অনামিকা মেজাজ নিয়ে বাজারের মধ্যে হাঁটছেন। আদিল তার পেছনে ব্যাগটা এক কাঁধে ঝুলিয়ে অন্য হাতে একটা কাঁচা মূলা চিবুচ্ছে। মকবুল আর পুলিশ ফোর্স পেছনে। অনামিকা এক মাছ বিক্রেতাকে ধরে, এই যে মিয়া, আপনার মাছে ফরমালিন কেন? মিটার তো লাল হয়ে গেছে। ম্যাডাম, ফরমালিন নাই, মাছ টাটকা। আদিল মাঝখান থেকে এগিয়ে গিয়ে বলে, আরে ম্যাডাম, ফরমালিন তো থাকবেই। মাছের যে চেহারা, তাতে তো মনে হচ্ছে মাছটা সুইসাইড করেছে। আপনি ফরমালিন মাপছেন কেন? আপনি মাপুন মাছটা কি খুশি মনে মারা গেছে নাকি দুঃখে। অনামিকা আদিলের দিকে তেরছা চোখে তাকিয়ে বলে, আদিল, আপনি চুপ থাকুন।
মাছ বিক্রেতা, আপনার 5,000 টাকা জরিমানা। 5,000? ম্যাডাম, এই গরিব লোকটার কাছে 5,000 টাকা চাইলে তো ও কাল থেকে ঘাস খাবে। এক কাজ করুন, ওর কাছ থেকে 5টা বড় ইলিশ মাছ ঘুষ নিন, মামলা ডিসমিস করে দিন। জলিয়াপা বলেছে আপনি নাকি ইলিশ মাছ খুব পছন্দ করেন। আদিল চৌধুরী, আপনি আমাকে ঘুষ নিতে বলছেন? আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করতে বলছি। পারবেন না, কারণ আমি আপনার ব্যাগের ভেতর কাঁচা মূলা আর কয়েকটা পচা ডিম ভরে রেখেছি। আমাকে বের করে দিলে ওই পচা ডিমের গন্ধ সামলাবে কে? মার্কেটে তখন প্রচন্ড রোদ। অনামিকা ঘামছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে কাজল ধুয়ে যাচ্ছে। আদিল সেটা লক্ষ্য করলো। সে হঠাৎ করে তার গলার গামছাটা দিয়ে অনামিকার কপাল মুছে দিতে গেল। আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করতে পারি। আদিল, এটা কি করছেন? অসভ্যতা করবেন না। আরে ম্যাডাম, অসভ্যতা না, আপনার কপালে কাজলের নদী বইছে। এই অবস্থায় লোকজন দেখলে ভাববে আমি আপনাকে মেরেছি। স্থির থাকুন তো। আদিল খুব মনোযোগ দিয়ে অনামিকার কপাল আর গাল মুছে দিল। অনামিকা থমকে গেলেন। আদিলের হাতের ছোঁয়ায় কেন জানি তার রাগটা মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। কিন্তু তখনই আদিল তেরামি শুরু করলো। এখন ঠিক আছে, আপনাকে এখন একদম সেই সিনেমার পেতনি থেকে মানুষের মতো লাগছে। বেশি ঘামবেন না ম্যাডাম, আপনার মেকআপের খরচ তো সরকারি ফান্ডে নেই। অনামিকা রাগ করে আদিলের হাত সরিয়ে দিয়ে বলে, সরুন, আপনাকে সেবা করতে হবে না, ব্যাগটা দিন। অফিসে ফেরার সময় লিফটে চড়লেন তারা। বরাবরের মতো লিফট আবার মাঝপথে আটকে গেল। অনামিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবার? আদিল, এই লিফট কি শুধু আমাদের দেখলেই থামে? লাইট বন্ধ হয়ে যাচ্ছে কেন? ম্যাডাম, লিফট বুঝতে পেরেছে আমরা দুজনেই চরম তেরা। ও চাচ্ছে আমাদের মধ্যে একটা ফয়সালা হোক। ভয় পাবেন না, তেলাপোকা আসলে আমি আবার আপনাকে জড়িয়ে ধরবো। অনামিকা ভয়ে আদিলের হাত চেপে ধরে। আদিল প্লিজ, মজা করুন, আমার দম বন্ধ লাগছে। দম বন্ধ লাগছে কারণ আপনি সারাক্ষণ রাগে ফুঁসতে থাকেন। একটু লম্বা নিঃশ্বাস নিন আর শুনুন, ওই ফারহান ভাই কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট না। এখন ফারহান ভাই কোত্থেকে এলো? আমি ফারহান ভাইয়ের কথা ভাবছি না। কি ভাবছেন না? তাহলে আজ সকালে ওনার দেওয়া চকলেটটা ব্যাগে কেন রাখলেন? ওটা আমি বের করে মকবুলকে খাইয়ে দিয়েছি। চকলেট খেলে সুগার বাড়বে, আর সুগার বাড়লে আপনার রাগ বাড়বে। আমি আপনার ভালো চাই ম্যাডাম। তুমি আমার চকলেট মকবুলকে দিয়েছো? তুমি জানো না ওটা কত দামি ছিল? দামি মানে? আমার ভালোবাসার চেয়েও দামি? থুরি, আমার ঝগড়ার চেয়েও দামি? ইউ জাস্ট আনবিলিভেবল। রাত 8টা, অফিসে কেউ নেই। অনামিকা আর আদিল কাজ করছেন। হঠাৎ আদিল টেবিলের ওপর থেকে ধপাস করে পড়ে গেল। অনামিকা দৌড়ে এলেন। আদিল, কি হয়েছে? আদিল, কথা বলো। আদিল চোখ মেলে ডাব ডাব করে তাকিয়ে থাকে। আপনি কে? আমি কোথায়? আমার নাম কি তৌকির তালুকদার? অনামিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আদিল, এটা কি বলছো? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি অনামিকা। অনামিকা? আপনি কি আমার কাজের বুয়া নাকি আমার পিয়ন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেন। অনামিকা কান্নাকাটি শুরু করে। আমি আর তোমাকে বকবো না, প্লিজ চিনে নাও, আমি অনামিকা ম্যাডাম। আদিল উঠে বসে মুচকে হেসে বলে, হা হা হা, ম্যাডাম আপনি তো খুব ইমোশনাল। আপনার চোখে জল দেখে খুব শান্তি পেলাম। আমি আসলে চেক করছিলাম আপনি আমাকে ভালোবাসেন কিনা, মানে ঝগড়া করার মানুষটা হারিয়ে গেলে আপনার কষ্ট হয় কিনা। অনামিকার রাগে হাতের ডাস্টার দিয়ে আদিলকে মারতে শুরু করলেন। শয়তান পাষণ্ড, তুমি আমার সাথে ফাজলামি করছো? আমি ভেবেছিলাম তোমার ব্রেন ড্যামেজ হয়েছে। ব্রেইন ড্যামেজ তো আপনার হয়েছে ম্যাডাম। আপনি তো আমাকে রিমান্ডে নিতে চেয়েছিলেন, এখন নিজেই রিমান্ডে পড়ে গেলেন। পরদিন সকালে শাইলা মকবুল মিলে আদিলের ডেস্কে একটা বড় বিয়ের কার্ড রেখে এলো। কার্ডে লেখা আদিল এবং অনামিকার শুভ পরিণয়। এটা দেখে অফিসের শোরগোল পড়ে গেল। ওমা, বিয়ে ঠিক হয়ে গেল? অনামিকা তো কিছু জানালো না। আইনত সিনিয়র এবং জুনিয়রের বিয়েতে কোনো বাধা নেই, তবে অফিসের ডিসিপ্লিনিত হতে পারে। অনামিকা কার্ডটা হাতে নিয়ে রাগে ছিঁড়ে ফেললেন। এটা কে করেছে? আদিল, এটা কি তোমার কাজ? আমি কেন করব? আমি কি পাগল হয়েছি যে আপনার মতো জাদ্রেল বাঘিনীকে বিয়ে করব? আমি তো চাইছি আপনি ওই ফারহান ভাইয়ের সাথে বিয়ে করে মঙ্গল গ্রহে চলে যান। এই কার্ডটা নিশ্চয়ই মকবুল করেছে। ও চায় আমরা যেন সারা জীবন ঝগড়া করি।
অফিস ছুটির পর আদিল তার বাইক নিয়ে গেটের কাছে দাঁড়ালো। অনামিকা রিকশার জন্য দাঁড়িয়ে আছেন। ম্যাডাম উঠুন, ড্রপ করে দেই। আপনার বাইকে আমি উঠবো না, আমি রিকশায় যাব। রিকশায় গেলে তো দেরি হবে, আর রিকশায় তো ঝগড়া করার মানুষ পাবেন না। আমার পেছনে বসুন, আপনাকে বকতে বকতে বাসায় দিয়ে আসবো। অনামিকা দীর্ঘশ্বাস ফেলে বাইকের পিছনে বসলেন। আদিল, তুমি কি কোনোদিন ভালো হবে না? ভালো হলে তো আপনি আমাকে ভুলে যাবেন। তেরা আদিলকেই তো আপনার বেশি মনে থাকে, তাই না? চুপ করুন আর গাড়ি চালান। সকালবেলা অনামিকা ম্যাডাম অফিসে এসেই দেখলেন আদিলের ডেস্কটা ফাঁকা। আজ তার বসার কথা ছিল সকাল 9টায়, কারণ আজ এক বড় দুর্নীতির ফাইলের ওপর শুনানি হওয়ার কথা। মকবুল বারবার ফোন দিচ্ছে, কিন্তু আদিলের ফোন বন্ধ। অনামিকার বুকের ভেতর কেন জানি এক অজানা আশঙ্কা দানা বাঁধছে। অনামিকা তার চেম্বারে অস্থির হয়ে পায়চারি করছেন। তিনি সিরাজ সাহেব আর মকবুলকে ডেকে পাঠালেন। মকবুল, আদিল কোথায়? ও কি কাল রাতে বাসায় ফেরেনি? ম্যাম, ওর ভাই বিকাশ ফোন দিছিল। আদিল ভাই তো কাল রাত 11টার পর থেকেই নিখোঁজ। ও নাকি বাজারের মোড়ে কার সাথে যেন ঝগড়া করতেছিল। ম্যাম, আইনের ধারা মোতাবেক এটাকে অপহরণ বলা যেতে পারে। ওই তকির তালুকদারের লোকজন ওপর আমার সন্দেহ হয়েছে। আদিল সাহেব তো ওনার ফাইলে আঠা লাগিয়ে দিয়েছিলেন। তৌরিক তালুকদার, ওর এত বড় সাহস যে আমার জুনিয়র অফিসারকে তুলে নিয়ে যাবে? মকবুল, এক্ষুনি পুলিশ ফোর্স রেডি করো, আমি নিজেই রেডে যাব। শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত লোহা লক্করের গোডাউন। আদিলকে একটা চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে। তার সামনে তৌকির তালুকদারের গুন্ডারা দাঁড়িয়ে আছে। আদিলের কপালে একটা চোট, কিন্তু তার মুখ থামছে না। কিরে চ্যাংরা, এখন তোর সেই ম্যাজিস্ট্রেট ম্যাডাম নাই, এখন কি তেরামি করবি? আরে ভাই, আপনাদের দড়িটা খুব সস্তা, একটু দামি দড়ি আনতে পারলেন না? আর এই অন্ধকার রুমে এসি নাই কেন? আপনাদের বস কি এতই গরিব যে একটা এসিও লাগাতে পারে না? চুপ কর, এখনই তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো। বল, তকির সাহেবের ওই ফাইলটা কোথায় লুকিয়েছিস? ফাইল? ওটা তো আমি অনামিকা ম্যাডামের আলমারিতে রেখেছি, আর পাসওয়ার্ড দিয়েছি আদিল ইজ দ্য হিরো। সাহস থাকলে গিয়ে নিয়ে আসেন। ম্যাডাম আপনাদের এমন ঝাড়ুপেটা করবে যে জেলখানে গিয়ে ভাত খেতেও ভুলে যাবেন। হঠাৎ গোডাউনের দরজা লাথি মেরে ভেঙে পড়ল। অনামিকা ম্যাডাম তার হাতে একটা লাঠি আর পেছনে এক ঝাঁক পুলিশ নিয়ে হাজির। অনামিকা আজ ইউনিফর্মে নেই, কিন্তু তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। খবরদার, একজনও নড়বেন না। তৌরিকার চামচারা, তোমাদের সময় শেষ। পুলিশ গুন্ডাদের ধরে ফেলল। অনামিকা দৌড়ে আদিলের কাছে গেলেন। আদিলের কপালে রক্ত দেখে অনামিকার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অনামিকা আদিলের বাঁধন খুলতে খুলতে বলে, আদিল, তুমি ঠিক আছো? আমি তোমাকে বলেছিলাম না একা একা বাজারে যেও না। আদিল বাঁধন মুক্ত হয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলল, ম্যাডাম, আপনি এত দেরি করলেন কেন? আমি তো ভাবলাম আপনি ওই ফারহান ভাইয়ের সাথে লাঞ্চ করতে গেছেন। আপনার কাজল তো আবার লেপটে গেছে, একদম সেই স্টোর রুমে রাতের মতো লাগছে। অনামিকার রাগে আদিলের কাঁধে এক থাপ্পড় দিয়ে বলে, অসভ্য, এই অবস্থায় তুমি ইয়ার্কি করছো? আমি কত ভয় পেয়েছিলাম জানো? পুলিশ গুন্ডাদের নিয়ে চলে গেছে। অনামিকা আর আদিল জিপের পেছনের সিটে। অনামিকা নিজের হ্যান্ডব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বের করলেন। তিনি তুলা দিয়ে আদিলের কপাল পরিষ্কার করছেন। একটু সহ্য করো আদিল, এটা একটু জ্বলবে। উফ ম্যাডাম, আসতে, আপনি কি ম্যাজিস্ট্রেট নাকি কসাই? এত জোরে ঘষছেন কেন? আমার তো মনে হচ্ছে আপনার এই তুলা ড্রেসিংয়ের চেয়ে আপনার ঝগড়া সহ্য করা সহজ ছিল। চুপ করো তো, একটুও নড়বে না। অনামিকা খুব কাছে ঝুঁকে আদিলের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছেন। আদিল স্থির হয়ে অনামিকার মুখের দিকে তাকিয়ে আছে। অনামিকার নিঃশ্বাস আদিলের গালে লাগছে। আদিলের কেন জানি আজ আর তেরামি করতে ইচ্ছে করছে না। সে চুপচাপ অনামিকার এই সেবা উপভোগ করছে। ম্যাডাম, আপনি কি আমার জন্য সত্যিই কেঁদেছিলেন? অনামিকা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, কে বলেছে কেঁদেছি? ধুলোবালি ঢুকেছিল চোখে। আর আমার জুনিয়র অফিসার নিখোঁজ হলে তো ইনভেস্টিগেশন করতেই হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশন তো করবেনই, কিন্তু চোখের জল তো আর আইনের ধারায় পড়ে না। স্বীকার করুন না যে আপনি আমাকে মিস করছিলেন। মিস করব কেন?
তুমি না থাকলে অফিস কত শান্ত থাকে তা তুমি জানো না? অফিসে পৌঁছানো মাত্রই মকবুল, শাইলা আর জলিয়াপা তাদের ঘিরে ধরলো। মকবুল আদিলের গলায় একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিল। ভাইয়া, আপনি তো ভাগের মুখ থেকে ফিরে আসছেন। আজকের খুশিতে আমি সবাইকে চা খাওয়াবো। আরে চা দিয়ে কি হবে? অনামিকা তো আজ বীর বিক্রমের মতো আদিলকে উদ্ধার করেছে। আদিল ভাই, এখন কি বিয়ের ডেটটা ফাইনাল করব? জলিয়াপা, বিয়ে তো হবেই, তবে কোণে তো আগে রাজি হতে হবে। ম্যাডাম তো এখনও তেলাপোকা দেখলেই আমার পেছনে লুকান। উনি সংসার সামলাবেন কিভাবে? সারাদিন তো আমাকেই রান্না করতে হবে। অনামিকা নিজের কেবিনে ঢুকতে ঢুকতে বলে, আদিল চৌধুরী, 7 দিনের জন্য আপনাকে সাসপেন্ড করা হলো। যান বাসায় গিয়ে বিশ্রাম নিন আর আপনার ওই তেরা মাথা ঠান্ডা করুন। সাসপেন্ড? ম্যাডাম, এটা তো পুরস্কার। 7 দিন আমি বাসায় শুয়ে শুয়ে মুভি দেখবো আর আপনার রাগী মুখের কথা ভেবে হাসবো। মকবুল ভাই, চলো আজ আমরা বিরিয়ানি খাবো। রাত 12টা। অনামিকা বিছানায় শুয়ে ভাবছেন। আদিলের সেই হাসি হাসি মুখ আর বিপদের সময়ও তার তেরানিগুলো অনামিকার মনে পড়ছে। তিনি আদিলকে একটা মেসেজ দিলেন, ওষুধ খেয়েছো? 1 মিনিট পরে আদিলের রিপ্লাই এলো, না ম্যাডাম, আপনার বকা না শুনলে তো আমার হজম হয় না। ওষুধ খেয়ে কি হবে? আপনি কি কাল সকালে আমার জন্য সুজি রান্না করে আনবেন? স্বপ্ন দেখো, কাল অফিসে এসে স্টোর রুম পরিষ্কার করবে। পরদিন সকালে অনামিকা অফিসে এসে দেখলেন আদিল তার টেবিলের ওপর একটা বিশাল বড় প্লাস্টিকের তেলাপোকা রেখে দিয়েছে, পাশে একটা চিরকুট। ম্যাডাম, কাল তো আপনাকে বীর মনে হয়েছিল, দেখি আজ তেলাপোকা দেখে আপনি কত জোরে চিৎকার করেন। আদিল! পুরো অফিস অনামিকার চিৎকারে কেঁপে উঠল। আদিল তখন দরজার আড়ালে দাঁড়িয়ে পেট চেপে হাসছে। আদিল আর অনামিকার এই টম অ্যান্ড জেরি ঝগড়া। এখন সকাল 10টা। অনামিকা ম্যাডাম গত রাতে সেই উদ্ধার অভিযানের ক্লান্তি কাটিয়ে অফিসে এসেছেন। তিনি ভাবছেন আজ আদিল অন্তত একটু নরম সুরে কথা বলবে, কিন্তু অফিসের গেটে যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল। আদিল একটা রিক্সা থেকে নামছে আর তার সাথে নামছেন একজন জাদরেল মহিলা, যিনি হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার আর অন্য হাতে একটা পাটের ব্যাগ নিয়ে বীর দর্পে হাঁটছেন। তিনি আর কেউ নন, আদিলদের বাড়ির সর্বে সর্বা রহিমা খালা। পেছনে আদিলের মা, যিনি খুব নিরীহ মুখে চারপাশ দেখছেন। অনামিকা করিডোর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ রহিমা খালা তার পথ আটকালেন। আদিল পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। এ যে গো মেজাস্টার বিডি, আপনি নাকি আমার আদিলের সাথে রাত বিরাতে স্টোর রুমে রাত কাটান, আর কাল নাকি আমার পুলারে গন্ডার হাতে তুলে দিছিলেন। আপনি কে আর আপনি এভাবে কথা বলছেন কেন? এটা সরকারি অফিস। ম্যাডাম, পরিচয় করিয়ে দেই, ইনি হলেন আমাদের পাড়ার সুপ্রিম কোর্ট রহিমা খালা। আর পেছনে আমার আম্মা। খালা বলছিলেন আপনি নাকি আমাকে ঠিকমতো খেতে দেন না, তাই আজ নিজের হাতে রান্না করে নিয়ে আসছেন। খাবেন নাকি একটু শুটকি ভর্তা? চুপ কর আদি, ওই বিড়িরে দেখলে মনে হয়তো পেতনি। এত মেকআপ গোসেন কেন? আমার পোলার দিকে নজর দিয়েছেন নাকি? অনামিকার রাগে অপমানে লাল হয়ে যায়। আদিল, আপনার ফ্যামিলিকে এখান থেকে নিয়ে যান, এদের বের করো। ম্যাম, আমি কেমনে বের করবো? রহিমা খালা তো আমার চিনে, উনি তো আমার দেশের বাড়ি প্রতিবেশী, ওনার ঝাড়ুর বাড়ি আমি ছোটবেলায় অনেক খাইছি। অনামিকা বাধ্য হয়ে তাদের নিজের কেবিনে নিয়ে বসালেন। আদিলের মা সোফায় বসে অনামিকাকে ওপর নিচ খুঁটিয়ে দেখছেন। আদিল অনামিকার চেয়ারে বসতে গিয়ে অনামিকার ধমক খেয়ে সোফার হাতলে বসলো। আম্মা দেখো, ম্যাডাম কত রাগী। কাল আমার কপালে ব্যান্ডেজ করে দেওয়ার সময় উনি কাঁদছিলেন, আজ আবার বাগিনী হয়ে গেছেন। আহ, কাঁদবে না কেন? আমার ছেলেটা তো হীরের টুকরো। তা মা অনামিকা, তুমি কি রান্না জানো? আমার আদিল কিন্তু ইলিশ মাছের ঝোল ছাড়া ভাত খেতে পারে না। খালাম্মা, আমি এখানে চাকরি করি, রান্না করতে আসিনি। আর আদিল আপনার হীরের টুকরো হতে পারে, কিন্তু অফিসের জন্য ও একটা আস্ত পাথরের টুকরো, যাকে সরানো যায় না, আবার সইতেও পারি না। রহিমা খালা টিফিন ক্যারিয়ার খুলে টেবিলের ওপর রাখলেন। এলন শুটকির ভর্তা আর লাল চালের ভাত। আদি কইছে আপনি নাকি সারাদিন না খায়া ঝগড়া করেন, এগুলা খান বুদ্ধি খুলবে। আর শুনেন, আমার আদিরে যদি আর একবার স্টোররুমে আটকে রাখেন
তবে আমি আপনার এই অফিসে চেয়ারে গুগল ল্যাপটে দিয়ে যাব। অফিসের বড় বড় ফাইল সরিয়ে আদিলের আর রহিমা খালা মিলে অনামিকার টেবিলটাকেই ডাইনিং টেবিল বানিয়ে ফেলল। সিরাজ সাহেব আর জলি আপা দরজায় উকি দিচ্ছেন। ম্যাম, আইনের ধারা অনুযায়ী অফিসের টেবিলে শুটকি ভর্তা খাওয়া তো সম্পূর্ণ নিষেধ। সিরাজ সাহেব, ধারা বাদ দেন, এক লোকমা খেয়ে দেখেন, আপনার ওই আইনের বইয়ের ধুলো পরিষ্কার হয়ে যাবে। ম্যাডাম, আপনিও মুখ খুলুন, আমি লোকমা তুলে দিচ্ছি। খবরদার আদিল, আমার গায়ে হাত দেবেন না। আমি আপনার ওই পচা গন্ধওয়ালা খাবার খাবো না। পচা গন্ধ? রহিমা খালার শুটকিকে পচা বললেন? খালা শুনছ? ম্যাডাম তোমার রান্নারে অপমান করছে। কে আমার রান্না পোছা? এ বিটি, তোর কি জিভ নাই? আজই তোরে আমি খাবার খাওয়াই সারুম। রহিমা খালা জোর করে অনামিকার মুখে এক লোকমা ভর্তা পুড়ে দিলেন। অনামিকা ঝালের চোটে লাফালাফি শুরু করলেন। আদিল তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে এসে অনামিকার মুখে ধরল। ম্যাডাম, ঝাল লাগছে? এই তো, এখন আপনার চেহারাটা একদম অরিজিনাল লাগছে। রাগলে আর ঝাল লাগলে আপনার ডাকটা যেভাবে কাঁপে, ওটা কিন্তু দেখার মতো। ঠিক সেই মুহূর্তেই ফারহান ফুল হাতে অনামিকার রুমে ঢুকলো। সে এই পারিবারিক অবস্থা দেখে হতভম্ব। আদিল উঠে দাঁড়িয়ে ফারহানের কাঁধে হাত দিয়ে বলে, আরে ফারহান ভাই, আপনি ভুল সময় আসছেন। আমরা এখন ফ্যামিলি মিটিং করছি। ইনি আমার আম্মা, আর ইনি আমার হবু শাশুড়ির প্রতিনিধি রহিমা খালা। আপনি কি ভর্তা খাবেন? হবু শাশুড়ি? অনামিকা, আদিল কি বলছে এসব? ফারহান ভাই, বিশ্বাস করুন, ও মিথ্যা বলছে। ও পাগল হয়ে গেছে। এ লম্বা চিকড়াটা কে রে আদি? দেখতে তো তাল গাছের মতো। ওর লগে কি ম্যাজিস্ট্রেটের বিয়ে ঠিক করছে? না খালা, উনি তো শুধু স্বপ্ন দেখেন। আপনি ইউএনও সাহেবকে একটা কাঁচামরিচ দেন তো, ওনার মেজাজ খুব ঠান্ডা। রহিমা খালা হঠাৎ অনামিকার হাত ধরলেন। আদিল তখন দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও করছে। শোনো মা, আমার আদি তেরা হতে পারে, কিন্তু দিলটা খুব খাঁটি। আপনি যদি রাজি থাকেন তবে আমার আজ কথা পাকা করতে পারে। সরকারি ম্যাজিস্ট্রেটরা আমাদের ঘরে আনলে তো পুরা। খালা প্লিজ থামুন। আমি আদিলকে বিয়ে করব না। আমি বিষ খাবো, তবু এই ছেলের মুখ দেখব না। আর আপনারা কেবিনে এসে গেছেন এইসব বলতে? ম্যাডাম, বিষ খাওয়ার দরকার নাই। আপনি কাল রাতে তো ঠিকই আমার কপালে হাত রেখে ফিসফিস করে বলছিলেন, আদিল তোমার কিছু হলে আমি বাঁচবো না। এখন আম্মার সামনে নাটক করছেন কেন? আদিল চৌধুরী, আমি কখন এটা বললাম? আপনি ডাহা মিথ্যাবাদী। আম্মা দেখো, ম্যাডাম লজ্জা পেয়ে অস্বীকার করছে। কাল রাতে ওনার চোখের জল আমার শার্ট ভিজিয়ে দিয়েছিল। চাইলে ল্যাবে নিয়ে টেস্ট করতে পারেন। বিকালবেলা রহিমা খালা আর আদিলের মা বিদায় নিচ্ছেন। পুরো অফিস এখন জানে অনামিকা আর আদিলের গোপন প্রণয় আছে, যা রহিমা খালা রাষ্ট্র করে দিয়েছেন। কিন্তু আসলে এখনো এমন কিছু না। অনামিকা, মিষ্টি কিন্তু আমাদের পাওনা। আদিল ভাই তো তোমার জন্য ফ্যামিলি নিয়ে চলে এলো। ম্যাম, শুটকির গন্ধ তো এখনো কেবিনে রয়ে গেছে। আমি কি পারফিউম স্প্রে করব? অনামিকা মাথায় হাত দিয়ে নিজের চেয়ারে বসে পড়লেন। আদিল, আমি তোমাকে আজ চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করব। তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো। আদিল দরজার আড়ালে মুখ বাড়িয়ে বলে, ম্যাডাম, নরক না, আমি আপনার জীবনটা স্পাইসি বানিয়েছি। আর শুনুন, রহিমা খালা কিন্তু যাওয়ার সময় আপনার ব্যাগে এক পোটলা শুটকি রাইখা গেছে। বাসায় গিয়ে রাইন্দা খাইয়েন, আমার কথা মনে পড়বে। রাত 11টা। অনামিকা বাসায় বসে ভাবছেন আজ অফিসের সেই চূড়ান্ত অপমান। তিনি আদিলকে ফোন দিলেন। আদিল, কাল অফিসে আপনি যদি এর জন্য ক্ষমা না চান, তবে আমি আপনার বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস করব। কেস করবেন? করেন ম্যাডাম, জাস্টিস তো আপনিই দেবেন। আপনি কি নিজের বিরুদ্ধে রায় দেবেন যে আপনি আমাকে ভালোবাসেন? গুড নাইট ম্যাজিস্ট্রেট সাহেবা, স্বপ্নে কিন্তু তেলাপোকা না, আমাকে দেখেন। রহিমা খালার হানা অনামিকার প্রফেশনাল লাইফ তছনছ করে দিয়েছে। এখন অফিসের সবার চোখে তারা প্রেমিক প্রেমিকা। বিকেল গড়িয়ে সন্ধ্যা। অনামিকা ম্যাডাম আদিলদের ড্রয়িং রুমে বসে ফুঁসছেন। তিনি এসেছেন রহিমা খালার করা অপমানের বিচার চাইতে। কিন্তু হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এমন বর্ষণ যে রাস্তাঘাট ডুবে একাকার। আদিলের মা জোর করে অনামিকাকে আটকে দিলেন। রাতে ফেরার কোনো উপায় নেই।
বাইরে মেঘের গর্জন, বিদ্যুৎ নেই, চারদিকে অন্ধকার। আদিলের মা মোমবাতি জ্বালিয়ে অনামিকাকে আদিলের রুমে দিয়ে গেলেন। মা অনামিকা, মেহমানখানায় পানি পড়েছে, তুমি আজ আদিলের ওই রুমে থাকো। আদিল নিচের সোফায় শুয়ে পড়বে, তুমি ভেজা কাপড়গুলো পাল্টে নাও, নতুবা জ্বর আসবে। খালাম্মা, আমি এখানে থাকবো আর এই অশুভ ছেলেটার রুমে? আদিল দরজায় হেলান দিয়ে বলে, ম্যাডাম, আমার রুম তো আপনার অফিসের স্টোর রুমের চেয়ে অনেক বেশি লাক্সারিয়াস, আর আমি তো আপনার ব্যক্তিগত বডিগার্ড, ভয় পাওয়ার কিছু নেই। এই নিন আমার একটা বড় টি শার্ট আর পাজামা, আপাতত এগুলোই পরুন। আদিল ঘর থেকে বের হয়ে গেল। অনামিকা দরজা বন্ধ করে তার ভিজে শাড়িটা ছাড়লেন। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি আদিলের দেওয়া ঢিলঢালা সাদা টি শার্টটা পরলেন। টি শার্ট তার উড়ু পর্যন্ত নামানো, তার ভিজে চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। হঠাৎ করে আদিল দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। সে জানতো না অনামিকা কাপড় পাল্টে ফেলেছেন। ম্যাডাম, মোমবাতিটা নিতে আসছিলাম। আদিল থমকে গেল। অনামিকার সাদা টি শার্ট ভেজা শরীরের সাথে লেপ্টে আছে, তার ফর্সা উড়ুয়ার উন্মুক্ত কাঁধের উপর দিয়ে জল গড়িয়ে পড়ছে। অন্ধকারের মাঝে মোমবাতির আলোয় অনামিকাকে অপার্থিব সুন্দরী লাগছে। আদিলের বুকের ভেতরটা ধক করে উঠল। অনামিকা লজ্জায় জবথব হয়ে যায়। আদিল, তুমি নক না করে কেন ঢুকলে? বের হও এক্ষুনি। আমি তো জানতাম না, কিন্তু আপনাকে এই লুকে তো আগে দেখিনি ম্যাডাম। আপনি কি সত্যি সেই রাগী সিনিয়র ম্যাজিস্ট্রেট? রাত গভীর, বাইরে বৃষ্টির শব্দ এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। সবাই ঘুমিয়ে পড়েছে। আদিল সোফায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। সে আবার পা টিপে টিপে নিচের রুমের দরজায় এলো। দরজাটা আধা খোলা, ভেতরে অনামিকা অঘরে ঘুমোচ্ছেন। টি শার্টটা একটু উপরে উঠে গেছে, তার সুঠাম শরীর আর মসৃণ ত্বকের আভা আদিলের ভেতরের সবটুকু সংযম ধুলোয় মিশিয়ে দিল। আদিল ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। অনামিকার তপ্ত নিঃশ্বাসের শব্দে ঘরটা গুমোট হয়ে আছে। ম্যাডাম, আপনি কি জানেন আপনি আমাকে কতটা পাগল করেছেন? আদিল তার হাত বাড়িয়ে অনামিকার কপালে জমে থাকা জলবিন্দু মুছে দিল। অনামিকা ঘুমের ঘোরে একটু নড়ে উঠলেন। আদিল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অনামিকার ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে গেল। অনামিকার ঘুম ভেঙে গেল আদিলের উষ্ণ ছোঁয়ায়। তিনি প্রথমে চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু আদিল তার ঠোঁটে হাত দিয়ে চেপে ধরল। আদিলের চোখে সেই তেরামি নেই, সেখানে আজ শুধু তৃষ্ণা। আদিল, এটা ভুল হচ্ছে, ছাড়ো আমাকে। ভুল না ম্যাডাম, এটাই সত্যি। আপনি আর আমি এই বৃষ্টির রাতে একা। আপনার ওই ম্যাজিস্ট্রেট ইগো আজ বৃষ্টির জলে ধুয়ে যাক। আদিল অনামিকার ঠোঁটে নিচের ঠোঁট মেলালো। অনামিকা প্রথমে বাধা দিলেও ধীরে ধীরে আদিলের বলিষ্ঠ আলিঙ্গনে নিজেকে সঁপে দিলেন। আদিলের হাত অনামিকার টি শার্টের নিচ দিয়ে তার পিঠের কোমলতা অনুভব করতে লাগলো। অনামিকা শিউরে উঠলেন। আদিল ধীরে ধীরে অনামিকার পুরো শরীরে নিজের অধিকার কায়েম করতে লাগলো। বিছানার ওপর দুই চিরশত্রু আজ এক নিবিড় আলিঙ্গনে আবদ্ধ। আদিল অনামিকার টি শার্টটা ধীরে ধীরে সরিয়ে দিল। অন্ধকারের মাঝে অনামিকার অর্ধনগ্ন দেহটি যেন এক ভাস্কর্য। আদিল তার ঠোঁট দিয়ে অনামিকার গলায়, কাঁধে আর বুকে ভালোবাসার চিহ্ন আঁকতে লাগলো। অনামিকা আদিলের চুলগুলো খামছে ধরলেন। তার মুখ দিয়ে এক অস্ফুট গোঙানি বের হয়ে এলো। বৃষ্টির ছমছমে শব্দের সাথে মিশে গেল তাদের দুই শরীরের ছন্দ। আদিল অনামিকার ভেতরে প্রবেশের সময় অনামিকা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। দীর্ঘক্ষণ ধরে চলল সেই আদিম লড়াই, যেখানে কোনো ঝগড়া ছিল না কোনো অফিসের প্রোটোকল, ছিল শুধু দুই নরনারীর চরম আত্মসমর্পণ। আদিলের প্রতিটি পরশে অনামিকা এক অজানা স্বর্গের স্বাদ পেলেন। তারা একে অপরের নিঃশ্বাসে মিশে গেলেন। এক দীর্ঘ এবং চূড়ান্ত মিলনের পর দুজনেই ঘামে ভিজে একে অপরের বুকে মুখ রেখে শান্ত হলেন। ভোর ৫টা, বৃষ্টি থেমে গেছে। জানালার ফাঁক দিয়ে চিলতে আলো ঘরে ঢুকেছে। অনামিকা আর আদিল একই চাদরের নিচে লেপ্টে শুয়ে আছেন। হঠাৎ অনামিকার হুঁশ ফিরল। তিনি নিজেকে এই অবস্থায় দেখে আটকে উঠলেন। অনামিকা আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে, ওরে বাবারে আদিল, এটা কি করেছো তুমি? তুমি তুমি আমার সর্বনাশ করেছো। আদিল চোখ কচলাতে কচলাতে বলল, ম্যাডাম, সর্বনাশ তো আমরা দুজনেই করেছি, এখন আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? রাতে তো বেশ আদিল আদিল বলে ডাকছিলেন। অনামিকা কাঁদতে কাঁদতে নিজের কাপড় ঠিক করতে লাগলেন। আমি তোমার নামে কেস করব, তুমি আমাকে রেপ করেছো। কি রেপ? ম্যাডাম, ভিডিও রেকর্ডিং তো নাই, কিন্তু আমার পিঠের নখের দাগগুলো তো সাক্ষী দিচ্ছে যে আপনিও কম ছিলেন না। তেরামি বাদ দিন, এখন ভাবুন
আম্মা দেখলে কি হবে? বের হও আমার সামনে থেকে, অসভ্য লম্পট। আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামবে। আমি নিচে নামলে আপনিও তো আমার সাথেই ছিলেন, এখন আবার সেই ম্যাজিস্ট্রেট গিরি শুরু করলেন? যান গিয়ে আয়নায় নিজের চেহারা দেখুন, আপনার ঠোঁটের ওই কামড়ের দাগটা কিন্তু আমি মুছতে পারবো না। বৃষ্টির রাতে সেই নিষিদ্ধ অধ্যায় অনামিকার আদিলের জীবনের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। এখন আর তারা শুধু জুনিয়র সিনিয়র নয়। অনামিকা কি পারবে এই ঘটনা ভুলে অফিসের স্বাভাবিক থাকতে? আদিলের বাড়ি থেকে এক প্রকার পালিয়েই ফিরেছেন অনামিকা। তার ঠোঁটে কামড়ের দাগ, শরীরে আদিলের সেই আদিম স্পর্শের স্মৃতি, লজ্জায়, ঘেন্নায় আর এক অজানা আকর্ষণে তিনি কুঁকড়ে আছেন। সকালে অফিসে এসে তিনি অগ্নিশর্মা। অনামিকা তার কেবিনে বসে কলম কামড়াচ্ছেন, বারবার দরজার দিকে তাকাচ্ছেন, কিন্তু আদিল নেই। 9টা বেজে 10, 10টা বেজে 30, আদিল আসেনি। মকবুল, ওই তারা ছেলেটা কোথায়? আদিল কেন এখনো আসেনি? ও কি সরকারি অফিসকে নিজের শ্বশুরবাড়ি মনে করেছে? ম্যাম, আদিল ভাই তো ফোন ধরতেছে না। আজ নাকি উনি আসবো না। শাইলা আফা কইল আদিল ভাইয়ের নাকি খুব মন খারাপ। অনামিকা, অফিসটা কেমন খা খা করছে না? আদিল না থাকলে তো হাসাহাসি করার কেউ নেই। ও তেরামি করে ঠিকই, কিন্তু ওর অনুপস্থিতিটা বড্ড বেশি লাগছে। খা খা করছে? আমার বুকটাই তো ফেটে যাচ্ছে। কেন ও আসেনি? ও কি আমাকে ঘৃণা করছে, নাকি ও অন্য কারো কাছে চলে গেছে? অনামিকা আর থাকতে পারলেন না। ফাইল ছুঁড়ে ফেলে গাড়ি নিয়ে সোজা ছুটলেন আদিলদের বাসায়। আদিলের মা তাকে দেখে অবাক। খালাম্মা, আদিল কোথায়? ও কি বাসায় আছে? না মা, ও সকালে একটা ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। ও যখন খুব বেশি কষ্ট পায় বা মন খারাপ থাকে, তখন ও শহরের শেষ প্রান্তে সেই পুরনো পরিত্যক্ত বাগান বাড়িতে চলে যায়। ওটা ওর বাবার আমলের বাড়ি, সেখানে কেউ থাকে না। অনামিকা আর এক মুহূর্ত দেরি করলেন না। বাইরে আবার মেঘ জমতে শুরু করেছে। তিনি গাড়ি ছোটালেন সেই নির্জন বাগান বাড়ির দিকে। শহরের এক কোনায় জরাজীর্ণ এক পুরনো দোতলা বাড়ি, চারদিকে জঙ্গল আর লতা গুল্ম। অনামিকা বাড়ি থেকে নামলেন, তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। তিনি ভিজে একাকার হয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ধুলোমাখা এক বড় হলের কোনায় আদিল বসে আছে, হাতে একটা আধ খাওয়া সিগারেট। আদিল, তুমি এখানে কি করছো? অফিস ফেলে এই পুরো বাড়িতে কেন? আদিল চমকে উঠে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। আপনি এখানে কেন এসেছেন? ম্যাজিস্ট্রেট সাহেব কি এখন পরিত্যক্ত বাড়িতেও রেড দিতে আসেন? যান ফারহান সাহেবের কাছে, উনি নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছেন। ফারহান গোল্লায় যাক, আমি তোমার জন্য এসেছি আদিল। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। থাকতে পারছেন না? কাল তো বলছিলেন আমি আপনার সর্বনাশ করেছি। আজ আবার কেন এসেছেন? আমি তো লম্পট, তাই না? অনামিকা আর সহ্য করতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আদিলকে চাপটে ধরলেন। তার ভিজে শরীরের হিমশীতল ছোঁয়া আদিলের তপ্ত বুকে লাগতে আদিল কেঁপে উঠল। আমি তোমাকে ভালোবাসি আদিল, হ্যাঁ আমি ভালোবাসি। তোমার তেরামি, তোমার ঝগড়া সব আমি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আদিল প্রথমে অনামিকাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু অনামিকা জোর করে আদিলের ঠোঁটে নিচে ঠোঁট চেপে ধরলেন। বৃষ্টির পানি যখন ছাদের ভাঙা কোণ দিয়ে ঘরের ভেতরে পড়ছে, তারা দুজনেই ভিজে জবথব। আদিলের সে তেরামি এবার ধসে পড়ল। সে অনামিকাকে পাঁচা কোলা করে তুলে নিয়ে মেঝেতে পাতা একটা পুরনো 17 ইঞ্চির উপর শুইয়ে দিল। বাইরে বজ্রপাত হচ্ছে, আর ভেতরে দুই তপ্ত শরীর একে অপরের সাথে যুদ্ধ করছে। আদিল অনামিকার ভেজা কামিজের বোতামগুলো একে একে খুলে ফেলল। বৃষ্টির ছিটে ফোঁটা অনামিকার উন্মুক্ত পিঠে আর বুকে পড়ছে, যা এক চরম সুরসুরি তৈরি করছে। আদিল অনামিকার ভিজে ঠোঁটে, ঘাড়ে আর পেটে নিচের বুক ডুবিয়ে দিল। অনামিকা শিহরিত হয়ে আদিলের পিঠে নিচের নখ বসিয়ে দিলেন। বৃষ্টির ধারার মতোই আদিলের ভালোবাসা ঝরে পড়তে লাগলো অনামিকার সারা শরীরে। আদিল যখন অনামিকার দেহের গভীরে প্রবেশ করলো, অনামিকা এক দীর্ঘ আর্তনাদ করে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। বৃষ্টির শব্দের সাথে তাদের শরীরের ঘর্ষণ আর গোঙানি মিলেমিশে একাকার। কর্দমাক্ত মেঝে, ভাঙা ছাদ আর ধুলোমাখা ঘরটা যেন এক স্বর্গীয় বাসর ঘর হয়ে উঠল। আদিল বারবার অনামিকার কানের কাছে বলছিল, তুমি তো শুধু আমার ম্যাজিস্ট্রেট সারা জীবনের জন্য। অনামিকা তার শরীরের প্রতিটি অনুপরামনু দিয়ে আদিলকে অনুভব করতে লাগলেন। দীর্ঘক্ষণ ধরে চলল সেই আদিম ও তৃপ্তিদায়ক মিলন। বৃষ্টির শীতলতায় তাদের শরীর আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছিল। চরম মুহূর্তের পর তারা দুজনেই পরিশ্রান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে রইলেন। আদিল, ভালোবাসি তোমাকে। ভালোবাসলে তো আবার ঝগড়া করা যাবে না ম্যাডাম? তেরামি না করলে কি
আপনার আমার প্রতি মায়া আসতো? এখনো ফাজলামি, চলো বাসায় ফিরি। সকাল 10টা। অনামিকা আর আদিল একসাথে একই জিপ থেকে নামলেন। অনামিকার গলার কাছে একটা হালকা লালচে দাগ, আর আদিলের চোখে এক অদ্ভুত প্রশান্তি। অফিসের সিঁড়িতে মকবুল আর জলিয়াপা দাঁড়িয়েছিলেন। ওরে আল্লাহ রে, কাল তো দুজনই অফিস ফাঁকি দিলেন, আজ একসাথে। আপনাদের গায়ের জামা তো কুচকানো দেখা যায়। অনামিকা, কালকে বৃষ্টিটা মনে হয় খুব জাড্রেল ছিল, তাই না? তোমাদের চেহারাটা তো রোমাঞ্চে আবার ফুটে উঠেছে। আইনত পরকীয়া বা প্রেম দোষের কিছু না, কিন্তু অফিসের প্রোটোকল অনুযায়ী গলার ওই দাগটা একটু ঢেকে রাখলে ভালো হতো ম্যাম। অনামিকা লজ্জায় লাল হয়ে হাতের ফাইল দিয়ে মুখ ঢেকে দ্রুত কেবিনে ঢুকে পড়লেন। আদিল পেছনে দাঁড়িয়ে মকবুলকে একটা কাঁচা মরিচ দিয়ে বলল, মকবুল ভাই, আজকের ঝালটা অনেক বেশি, কারণ ম্যাডাম এখন আমার সরকারি অর্ধাঙ্গিনী। হা হা হা, তেরা জামাই একটা। টেরামিয়ার ঝগড়ার আড়ালে লুকানো সেই প্রেম অবশেষে জয়ী হলো।